আমার নাম রবিউল। রবিউল, আমার ডাক নাম হচ্ছে টোকন। টোকন। বয়স কত আপনার এখন? আমার বয়স 32 রানিং। 32 রানিং। জি। তো জন্ম জেলা কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট জন্ম জেলা হচ্ছে শরীয়তপুরে। শরীয়তপুরে। জি। ঠিক আছে, আপনি শুরু করুন একেবারে ছোটোবেলা থেকে, যেখান থেকে। আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটা জানতে চাই। জি। ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার আব্বুর ফ্যামিলি ছিল দুটো। তার ভিতরে আমাদের বড় আম্মুর ওইখানে আমাদের 6 ভাই 2 বোন। আর আমাদের মানে বড় মা হচ্ছে আপনার মা, সেকেন্ড মা? আমার মা হচ্ছে সেকেন্ড মা। আর আমরা হলে এ ঘরে 3 ভাই 3 বোন। তার ভিতরে আমি সবার বড়। জি। আর আমার আব্বা ছিল স্কুল হেডমাস্টার। আচ্ছা। তো আপনার বাবা স্কুলের হেডমাস্টার ছিলেন? জি, প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন। ওকে। মোটামুটি ছোটোবেলার জীবনটা আমি মানে কখনোই মানে কষ্ট উপলব্ধি করি নেই। আমার দিনগুলো সুখে যাচ্ছিল। তো এভাবে মোটামুটি আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার লেখাপড়ার মাঝে কেমন যেন একটা অমনোযোগী ভাব এসে গেছে। আচ্ছা। যেমন খেলাধুলা, এই ছবি দেখা, এই বিভিন্ন বিনোদনের জন্য আমার মন শুধু বেশি মানে চঞ্চলকর হয়ে থাকতো। আচ্ছা। তো এভাবে মোটামুটি 1 বছর চলে গেল। আমি যখন পরবর্তী 8-এ উঠলাম। তো 8-এ ওঠার পর এখন পড়ালেখা আরও অমনোযোগী। তো একদিন আমার আব্বুর এক ফুফাতো ভাই ছিল, উনি থাকতো ঢাকাতে। তাদের সম্পর্ক ছোটোবেলা থেকেই মানে তাদের দূরত্ব হয়ে গেছিলো। তারা থাকতো ঢাকা লালবাগ হাজারীবাগে। তো হঠাৎ ওই কীভাবে যেন আমাদের ওই বাড়ির ঠিকানা পেয়ে তার ওই আব্বুর ফুফাতো ভাই আমাদের গ্রামের বাড়ি গেল। আচ্ছা। গ্রামের বাড়ি গিয়ে এবার আব্বু পরিচয় করে দিল যে এটা তোর কাকা হয়। এবার পরিচয় হওয়ার পর তো যাই হোক, তা আমার ওই আব্বু আমার এই কাকার সাথে পরামর্শ করলো যে এখন ছেলেটা তো পড়ালেখা অমনোযোগী। তো এখন ওকে তো মাথার ব্রেন আমার খুব ভালো ছিল, কিন্তু আমি লেখাপড়া মানে করতে চাইতেছি না, আমাকে খুব চেষ্টা করতেছে। আর আমার ওই ঘরের যে মেজো ভাইটা উনি হচ্ছে ঢাকা মাদ্রাসা শিক্ষা বোর্ডে চাকরি করে। তো উনি আমার জন্য অনেক চেষ্টা করতেছে লেখাপড়া করার জন্য, কিন্তু আমি করি না। তখন আমার ওই চাচা আমাকে জিজ্ঞেস করলো যে তোমার আব্বু তো আমাকে এসব কথা বললো, তাই তুমি এখন কি করতে চাও? আমি বললাম আসলে আমার কেমন যেন মানে অন্য কাজ করতে মন চায়। তো সেই মানে ক্লাস 7-এ থাকতেই তখন আমি 8-এ উঠলাম। হ্যাঁ। তো বললো যে তুমি কি কাজ করতে চাও? আমি বললাম কাকা আমার একটু গাড়ির ড্রাইভিংয়ের খুব শখ। তো বললো ঠিক আছে, তোমার যখন ড্রাইভিংয়ের শখ, তাহলে আমি তো ঢাকা গাড়ি চালাই, বড় গাড়ি চালাই, তাহলে তোমার আব্বু এখন তো তোমার বয়স অল্প, তা তোমাকে যেতে দিবে কিনা? আমি কি দেখেন আপনি একটু কথা বলে যদি নিয়ে যেতে পারেন। তো আব্বুর সাথে কথা বললো। এখন আব্বুর কথা হচ্ছে যে এখন ওর এতই শখ, লেখাপড়া যখন করবে না, ভালো থাকলে চাইলে সে ভালো থাকবে না, তো ঠিক আছে তুমি ওকে নিয়ে যাও। তো যখন নিজের ভুলটা বুঝবে, যখন একটু কষ্ট করবে, তখন বুঝতে পারবে যে আসলে কষ্ট গিয়ে জ্বালা, কষ্ট তো কখনো চোখে দেখেনি। তো এভাবে কথা বলার পরে আমার ওই চাচার সাথে আমাকে ঢাকা পাঠিয়ে দিল। তো ঢাকাতে আসলাম, ঢাকা হাজারীবাগে। তো ওই চাচার একটা মেয়ে ছিল, 2টো মেয়ে ছিল, আর একটা ভাই ছিল। ভাইটা আমার সমবয়সী। তারপরে ছিল ওর ওই বোনটা, আর তারপরে সবার একটা মানে ছোটো বোন। তো ওই মেয়ে তখন লেখাপড়া করতো, ক্লাস 6-এ গণিত ছিল, ছাত্রী ছিল। তো এভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে এখন বললাম যে চাচা, তো আমাকে আপনি বললেন ড্রাইভিং শেখাবেন, তা আপনি তো ওরকম কোনো কিছু করতেছেন না। তো বলতেছে আসছো এখন কিছুদিন বেড়াও, সমস্যা কি, তারপর তোমাকে আমরা দেখি যে কি করা যায়। তো এই চাচা যে গাড়ি চালাইতো না, ট্রাক চালাইতো না, কী করতো সে মানে কখনো আমাকে নিয়েও যায় নাই, আর কখনো বলেও নাই। তো একদিন আমার কাকির কাছে জানতে চাইলাম যে কাকি আসলে চাচা কী কাজ করে। দেখতাম যে সকাল হলে বের হইতো, বিকাল হলে একটা গামছা কাঁধে করে বাসায় চলে আসতো, মানে প্রতিদিন এইভাবে কন্টিনিউ করতে থাকতো। তো এই ফাঁকে আমার যে একটা ছোটো বোন, আমার যে ছোটো বোনটা, তো চাচা যখন দেখে আসছিল, তো বাড়িতে দেখে সে আলাপ করলো কি যে কাকির সাথে আলাপ করলো যে ওর একটা ছোটো বোন আছে, দেখতে শুনতে খুবই ভালো, তা আমাদের তো ছেলে বড় হয়েছে, তা আমার ভাইদের তো অনেক দিন পরে পাইছি, তা আমরা ওটা মরা স্টেজ যাতা করতে চাই সম্পর্কটা বজায় রাখার জন্য। ঠিক আছে, তাহলে দেখা যাক, পরে আমরা এক সময় যাই দেখে আসবো না। তো এখানে আমার সাথে তখন একটা ডায়েরি থাকতো, ওই ডায়েরিতে একটু টুকটাক একটু ছন্দ লিখতাম, মানে যখন যা মন চাইতো লিখতাম। তো ওই ডায়েরিটা সাথে করে নিয়ে গেছিলাম। তো এভাবে কয়েকদিন যাওয়ার পরে কীভাবে যেন ওই মেয়েটার প্রতি আমার একটু মন মানে দুর্বল হয়ে যায়। তারপর এভাবে কিছুদিন চলতে থাকে। তো আমার একদিন হঠাৎ করে বলল যে এখন তুমি কি গাড়ি চালানো শিখবা? আমি কি আপনি যেটা শিখাবেন, আমি এখন বয়স অল্প, আমাকে জানি যেটা শিখলে মানে উপরে উঠতে পারি সেটাই আমাকে শিখাবেন। ঠিক আছে। তো আমাকে 2 দিন পরে আমাকে এক রিক্সার গ্যারেজে নিয়ে যায়। রিক্সার গ্যারেজে নিয়ে গিয়ে এখন
ও আমাকে ওই রিক্সার যে মহাজন ছিল আমাকে আমাকে দেখাই আনে আর কি। হুম। তো ওখানে আমাকে কোনো কিছু বলে না, তো না বলার কারণে আমাকে বাসায় এসে বলে যে বাবা আসলে তোমার আব্বার যে পথ পজিশন, তো এখন আসলে তোমার কাছে বলতে লজ্জা করে যে আসলে আমার তো এখন হাতের অবস্থা একটু খারাপ, তো ওখানে তো টাকা পয়সা লাগবে, তো তোমার আপাতত আমি একটা কাজ দিতেছি, এই কাজটা তুমি মোটামুটি 6-7 মাস করো, তারপর আমি তোমাকে দেখতেছি বিষয়টা। ইনি আপনার কে হন? ইনি হলো আমার আব্বার ফুফাতো ভাই, আমার চাচা। ওকে। তো আমি বললাম ঠিক আছে, আমার যদি গাড়ি চালানো শিখতে টাকা পয়সা প্রয়োজন হয় তাহলে আপনার আব্বার কাছে বলতে পারেন, আব্বাই আপনাকে দিবে, আমাদের আব্বার তো টাকার সমস্যা নেই। জি। কয়েতে কেন তুমি নিজে কাজ শিখবে, তোমার আব্বার টাকাতে কী করবা? তো আমাকে একদিন ওই সব বোঝাই এইসব বলার পরে আমি কিন্তু ঠিক আছে। তো এর ভিতরে ওই মেয়ে, তার যে মেয়ে আছে ওই মেয়েটার সাথে আমার মোটামুটি একটু ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যাওয়ার পরে এখন আমি ওই আমাকে প্রথম দিন দিয়ে আমাকে রিক্সাটা বুঝাই দেয়। তো আমি শুনছি যে পরে যে ওই রিক্সার মহাজন থেকে সে 1000-500 টাকা দাদন নিছে, যে আমার এই ছেলে আপনার কাছে এতদিন গাড়ি চালাবে, মানে সেই বাবদ সে ওই টাকাটা নিয়ে খরচ করছে। ওকে। তো একদিন আমি যখন প্রথম দিন গাড়ি চালায় আসলাম, মানে প্রথম বেশি আমি তো পারি না, আমাকে এইভাবে দেখাই দিল, টুকটাক করে এলাকা দিয়ে টুকটাক চালাইতাম। ওকে। তো চালানোর পরে যখন ওদিক চালায় বাসায় আসলাম, তো বাসায় আসার পরে এখন দেখি ওই চাচার যে মেয়েটা উনি মানে কান্না করতেছে। আচ্ছা। তা আমি বললাম কী বাবা তুমি কান্না করতেছো কেন? আপনার ডায়েরিটা ধরছিলাম, আব্বু আমাকে মারছে। আমি তো আমার ডায়েরি তুমি ধরছো কেন? তো এরকম অবস্থায় একদিন তারা কেউ বাসায় ছিল না, পরে আমি একদিন বললাম যে তো তুমি যে আমার ডায়েরি ধরলা, মার খেলা, এখন কি তাহলে তোমার আমার জন্য যখন তুমি মার খেলা, কি আমার ডায়েরির জন্য মার খেলা, তো কাজ করি, তো ডায়েরিটা ছিঁড়ে ফেলি, নয়তো আমি এখান থেকে চলে যাই। তো বলো না আপনি এখান থেকে যাবেনও না, আচ্ছা ঠিক আছে। এভাবে করতে করতে তো একদিন ও একটু লেখা রাখে ডায়েরির ভিতরে কিছু, আমিও কিছু লেখা রাখি। ওকে। এভাবে 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 আমাদের মনের লেনদেন চলতে থাকে। তো এক পর্যায়ে আমার এখানে তো লেখাপড়ার গ্যাপও প্রায় শেষের দিকে। তো আমার বয়স তো তখন 14 বছরের প্রায় শেষের দিকে, 15 বছরের কাছাকাছি। তো আমার আব্বা একদিন হঠাৎ আসছে তাদের বাসাতে। তো বাসায় আসার পরে এখন বলতেছে আমার ছেলের কী খবর। আমি সেদিন বাসায় ছিলাম না। অগ্রগতি কতটুকু? হ্যাঁ, তো আমি তখন ছিলাম না। তো বলছে সমস্যা নেই, আমি ও তো একটা গাড়িতে উঠিয়ে দিচ্ছি, ও তো কাজকর্ম শিখতেছে, আপনি কোনো টেনশন নিয়েন না, তারপর যদি ও বাড়ি যাওয়ার কোনো মতামত করে প্রয়োজনে নতুন করে ভর্তি করে দিবেন। আচ্ছা। তো ঠিক আছে বাবা, আমার ভাই আমার ছেলেটাকে তুমি একটু দেখে রাখো, এই কথা বলে তো আব্বাই তাকে নাকি কিছু খরচের টাকাও দিয়ে আসছে। তো দিয়ে আসার পরে আব্বাই যখন চলে আসছে, তো আমি পরে গেছি, আব্বার সাথে দেখা হয়নি। তো আমাকে বললো যে তোর আব্বা আসছিল। তো আমি বললাম তো কী বলে গেল? বললো যে তোর কাজ শিখতে বললো, সমস্যা নেই। তো এই আমার আব্বার থেকে এক পর্যায়ে মোটামুটি আমি এটা পরে জানতে পারছি যে কিছু মোটা অঙ্কের টাকা ধার নিছে, হয়তো বা 10-20 হাজার কি 15 হাজার এরকম হবে। যখন আমি ওই মেয়েটার সাথে যখন সম্পর্ক আমার পুরো পর্যায়ে চলে যায়, তো চলে যাওয়ার পরে তো একদিন আমি ওরে বলি যে আসলে তুমি কি আমার সত্যি ভালোবাসো? হ্যাঁ বাসি। তো আমি তার সম্পর্ক আমাদের কি সবসময় থাকবে? হ্যাঁ থাকবে। এভাবে আরও বেশ কিছুদিন গেল। তো যাওয়ার পরে মেয়ের সাথে আমার সম্পর্ক মানে স্মৃতিময় মানে এতটুকু হয়ে গেল যে আমি যখন কাজের থেকে আসি, মেয়ে আমাকে দরজা মানে খুলে দিলে হয়তো আমার কপালে চুমু দিয়ে ঘরে ঢুকাইতো, আবার যখন কাজে যেতাম আবার কপালে চুমু দিয়ে সে আমাকে ঘর থেকে। কেউ জানতো মানে আপনার? না, এটা তাদের মানে জানার বাইরে। আর যেটা কথাবার্তা যেটা হতো সেটা শুধু ডায়েরির মাধ্যমে ও লিখে রাখতো, ফাঁক পেলে আমি আবার ফাঁক পেলে পরে আমি আবার কিছু লিখে রাখতাম। তো এভাবে যখন মোটামুটি ওর সাথে সম্পর্ক প্রায় 6-7 মাস হয়ে গেল। তো হয়ে যাওয়ার পরে এখন একদিন আমি চাচারে বললাম যে চাচা তাহলে এখন আমার কি তাহলে কি গাড়ি চালানো কি শেখা হবে না? কয় তুমি কষ্ট করে আর 6টা মাস করো, তারপর আমি দেখতেছি। তেমন এক পর্যায়ে আব্বাই হঠাৎ করে আমাদের দেশের বাড়ি, তখন বর্ষাকাল ছিল, তো আমাদের দেশের বাড়িতে ওই রাস্তার পাড় দিয়ে ছোট একটা খাল ছিল, ওই খালের সাথে আর এই রাস্তার জয়েনের সাথে একটা সাগর ছিল। তো আব্বা ওই সাগর দিয়ে পার হওয়ার সময় ওই আব্বা মাঝামাঝি আসার সময় পরে ওই সাগর থেকে পিছলে পড়ে যায়। পা পিছলে পড়ে গেলে আব্বা বুকে ব্যথা পায়। তো ব্যথা পাওয়ার পরে তো ওখান থেকে আমার আম্মু ওরা ঢাকা নিয়ে আসে। ঢাকা নিয়ে এসে ঢাকা মেডিকেলে ভর্তি করার পরে আমার আম্মু আবারও ওই বাসায় যায়, আমার ওই চাচার বাসায় যায়। যাওয়ার পরে দেখে আমি বাসায় আছি, বলতেছে তুই তো এখানে আনন্দ ফুর্তিতে আসস, তোর আব্বাস তো এই অবস্থা। আমি বললাম ঠিক আছে, তো আমি যাবো না, তার আপনি যান, আমি চাচা ওদের নিয়ে আসি। তা আমার সাথে আমার ভাই গেছিলো, তো ভাইয়া আবার আমাকে নিয়ে চলে আসলো। তা আমি চাচা আর ওই মেয়ে সবাই আব্বাকে দেখতে গেলাম। দেখতে যাওয়ার পর দেখা শেষ করে চলে আসলাম। তো এভাবে মোটামুটি আরও 6 মাস চলে গেল সম্পর্কে। তো সম্পর্ক আরও 6 মাস চলে গেল, তো মোটামুটি 1 বছরের কাছাকাছি সম্পর্ক। তো একদিন রাত্রিবেলায় আমি ওই ঢাকা
নবাবগঞ্জে একটা বিডিআর সিনেমা হল আছে। জি। আমি ওই বিডিআর সিনেমা হলে রাত্র 9টার শো দেখতে আসি। আচ্ছা। তো 9টার শো দেখতে আসার পরে আমি যখন শো শেষ করে 12টার দিকে বাসায় যাই, বাসায় যাওয়ার পরে ওই দরজা লক করতে আমার ওই মেয়েটা দরজা খুলে দেয়। আমার মেয়েটা আপনাকে পছন্দ করতো? জি। কি নাম ছিল মেয়েটার? ওর নাম ছিল ইয়াসমিন আক্তার বর্ণা। ইয়াসমিন আক্তার বর্ণা। তো যাওয়ার পরে ওই মেয়েটা আমাকে গেট খুলে দেয়। গেট খুলে দেওয়ার পরে ও গেটের পাশে পরে বলে, তো একটু রুমে পরে ঢোকো, তোমার সাথে কথা আছে। আমি বললাম তো বলো। এখন আমাদের যেই পরিস্থিতিতে আমরা এখন আছি, এখন আমাদের ফ্যামিলিতে কি জানানো যায়, কি তোমাদের ফ্যামিলি কি জানানো যায় কি না? আমি এখন কিভাবে যাবে, আব্বু অসুস্থ, মেডিকেলে ভর্তি। আর এখন বিশেষ করে তোমার সাথে আমার যে এত দূর আগানো হয়েছে, এখন তোমার সাথে আগানোর উদ্দেশ্য যে তোমাকে আমি বিয়ে করব, এটা ফাইনাল। আর এখন বলা যাবে না। আর আমি বিশেষ করে আব্বা আমার সামনে আমি কোনো কিছু বলতে পারি না। আচ্ছা। তার বয়সটা খুবই এভাবে তো বয়সটা কম, তখন তো প্রায় 15 বছর পুরোটা হয় নাই। তো বলো ঠিক আছে, তোমার সাথে আমার এইভাবে অনেক কথা আছে, তো আমি তো এইভাবে বলতে পারতেছি না। তো তুমি এক কাজ করো, কালকে আম্মারে বলো, তোমার কাকি তোমার চাচারে বলো যে আমরা একটু ঘুরে আসি। ওই ছোটো বোন আছে শান্তা, ও যেন আমাদের ওটা মর্জি করে, তাহলে আমাদের ঘুরতে বের হবে, মানে ঘুরতে দিবে। তোর ছোটো বোনটা আমরা এইসব আলাপ করে রুমে যে শুয়ে রইলাম। তোর ছোটো বোনে পরের দিন মর্জি করলো। মর্জি করার পরে বললো তো ঠিক আছে, আমার বললো তো এক কাজ করো রবিল, তো তুই যে ওদের ঘুরে নিয়ে আস। তো আমরা ঘুরতে আসলাম সংসদ ভবন ঘুরে টুরে শেষ করে রাত্রিবেলা যাওয়ার সময় ওই নবগঞ্জ একটি স্টুডিও ছিল, ওখান থেকে আমরা 1 কপি ছবি তুলি। আচ্ছা। 1 কপি ছবি তুলে তারপরে ওখান থেকে হালকা পাতলা কিছু নাস্তা খেয়ে চলে যায়। তো এদিকে আমি যে আমাকে দিয়ে যে চাচা যে কাজটা করাইতেছে, রিক্সা চালিয়েতেছে, তো ও তো বলছে যে তোমার কষ্টের টাকায় তুমি শিখবা কাজ ড্রাইভিং। তো আমার কখনোই আমার বাড়িতে আমি 2 টাকা আমার ওই ইনকামে দিই নেই। আচ্ছা। তো ওই চাচা আমি যেদিন 100 পারতাম, তখন তো 15 বছর আগের কথা, তো তখন তো টাকার মূল্যায়ন ছিল। তো 100 পারতাম, 150 পারতাম, 200 পারতাম, যা পারতাম ইনকাম করে চাচার কাছে দিতাম। আর যদি কিছু মানে কখনো কিছু টাকা রেখে দিতাম, ওই টাকা দিয়ে দেখা যায় ওই ইয়াসমিন সকালে নাস্তা খাওয়াইতাম। মানে টোটাল আমার পকেট খরচ যতটুকু মানে থাকতো, আমি ওর পিছনে ব্যয় করতাম। মানে ভালো লাগতো ব্যয় ওর পিছনে খরচ করতে। তো ওইভাবে কয়েকদিন যাওয়ার পরে তো আব্বা অবশ্যই ওইদিকে হালকা একটু সুস্থ হলেন। জি। সুস্থ হওয়ার পরে আমার মেজো ভাইয়ের বাসা, যিনি ঢাকা মাদ্রাসা শিক্ষা বোর্ডে চাকরি করেন, উনি বাসা ছিল তখন লালবাগে আমির গোলায়। তো আমার ভাইয়ের বাসা আব্বাকে নিয়ে আসে, যে একটু সুস্থ যেহেতু হয়েছে, মেডিকেল তো ভালো লোক অসুস্থ হয়ে যায় থাকলে, তো নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমি আবার এখানে চলে আসি। প্রায় 6-7 দিন আমি আমার ভাইয়ের বাসাতে থাকি। ভাইয়ের বাসাতে থাকার পরে তো হঠাৎ ওই 6-7 দিন পরে আমি যখন আবার ওই বাসায় ফিরে গেলাম, ফিরে যাওয়ার পরে এখন ওইদিকে ওই মহাজনের চিলাচিলি করতেছে, তুই 7 দিনের ভিতরে নাই, তোর চাচা আমার থেকে 5,000 টাকা দাদন নিল, তুই কন্টিনিউ গাড়ি চালাবি, তো এখন এই কদিনে জমা আমার কে দিবে? আমি বললাম চাচা আপনার থেকে 5,000 টাকা দাদন নিছে না কি নিছে সেটা আমি কি জানি? আমি তো সেটা জানি না, আমি তাতে কিছু জানি না। পরে যাই হোক, চাচারে প্রশ্ন করলাম যে চাচা এই বললো, কয় সমস্যা কি, ওটা তোর দেওয়া লাগবে না, তুই আরও কিছুদিন কর, তারপর আমি দেখতেছি, টাকা তো তোর মোটামুটি বেশ কিছু জমছে। তো একদিন ওই খবর নিয়ে জানতে পারলাম যে ওই চাচা ওনাকে রিক্সায় চালায়। হ্যাঁ, আমার ওই চাচাটা রিক্সা চালায়। তো বোঝার কোনো উপায় ছিল না। আর দেখতে খুব হ্যান্ডসাম ছিল, মনে হলো যে যদি কেউ মনে হয় যে আমি অফিসিয়াল চাকরি করি সে বলে, তাহলে ওটাই বিশ্বাস হবে। আচ্ছা। তো এভাবে যখন 7 দিন পরে বাসায় গেলাম, তো যাওয়ার পরে তো ওই ইয়াসমিনের মানে কেমন যেন, যে তার আগে যে একটা মানে মোটামুটি সম্পর্কের যে একটা ছিল, যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, যে সুযোগ পেলে একটু কথা বলার মানে সুযোগ খুঁজতো, তো সেই সুযোগটা মানে কেমন যেন একটু অবহেলার ভিতরে যাচ্ছে। তাই আমি হঠাৎ তোকে একদিন আমার চাচি আবার মাঝে মাঝে ওই ঘটকের কাজ করতো। তো যখন যেদিন বাসা খালি ছিল, তো আমি একদম স্কুল থেকে আসলো, তাই আমি ওই দিন আর কাজে যাইনি, যে আজকে নিয়ে তোর সাথে আমি কথা বলবো। তো আসলো, আসার পরে আমি বলতেছি যে ঘটনা কি, তুমি তো আগের মতো সেই আমার সাথে কথা বলার সুযোগ খোঁজো না, এটা সেইটা। তো বললো তুমি কি আমার অবিশ্বাস করো? আমি অবিশ্বাস করার তো কোনো কিছু নাই, কিন্তু আমার তো কেমন যেন মনে হইতেছে, কোনো কিছুর মানে মনে হওয়ার কোনো কিছু নাই। তো ঢাকার ছোটোবেলা থেকে বড় হয়েছে, তো একটু চঞ্চলটা বেশি ছিল, আর সব কিছু ভালো লাগতো। জি। তো এক কথা দুই কথা কাটাকাটির ভিতরে বলে কি, তাই তুমি কি করলে বিশ্বাস করবা যে আমি তোমারে আসলেই মানে মন থেকেই চাই, তোমাকে আমি একটু কাঁদাবো না, এটা সেটা। আমি কই, তা তুমি যেভাবে আমাকে প্রমাণ দিতে পারো দাও, আর ওভাবে প্রমাণ দেওয়ারই প্রয়োজন কি? তুমি যদি আগের মতো আমাকে সেইভাবে যদি চলাফেরা কথাবার্তা বলতো, তাহলে আমি এভাবে বসতাম।
তো যাই হোক ও করলো কি এই কথার উপরে ও ইসে গেল কলপাড়ে গেল, কলের পাড়ে যে অজু টজু করে আসছে, ওর ঘরে একটা কোরআন শরীফ ছিল, এখন কোরআন শরীফ দিয়ে বলে দেখো এই কোরআন শরীফ দিয়ে বলতেছি আমি তোমার ছিলাম, তোমারই আছি, তোমারই থাকবো। যখন এই কথা বললো তখন আমি বললাম যে আসলে আমি তো ওকে ভুল বুঝে আসলে ভুল বুঝছি। তো এভাবে মোটামুটি বেশ কিছুদিন চলে গেল। চলে যাওয়ার পর আমি ওইদিকে একদিন আমার মন খুব খারাপ লাগতেছে, সকালবেলা রাত্রেবেলা ঘুম হইলো না। তাই সকালবেলা মন কেমন যেন লাগতেছে, তাই আমি বললাম চাচা আমি একটু ভাইয়ের বাসায় যাবো, আমি আজকে কাজে যাব না। তো আমি কাজে না গিয়ে আমি ভাইয়ের বাসায় গেলাম যে আপনি গ্যারেজে বলে দিন যে আমি আজকে আসবো না, গাড়ি অন্যজনকে দিয়ে দিতে বলে। তাই আমি ওই দিন আমি যেদিন গেলাম দেখলাম আব্বা আমার ওই ভাইয়ের একটা ছেলে ছিল, তাকে নিয়ে ওই একটু খেলাধুলা করতেছে, একটু হাসতে পারতেছে, হালকা হালকা কথা বলতে পারতেছে। তো আমি আব্বার পাশে যেয়ে বসলাম। তো তার মোট ঘন্টাখানিকের ভিতরে আস্তে 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 ওই আমার আব্বা ওখানে মারা গেল। আমার হাতের উপরে আব্বা মারা গেল। আব্বা যখন মারা গেল তখন আমার আব্বা আমাকে খুব আদর করতো, আমাকে জীবনে কখনো মারেনি। তো তখন আমার খুব কষ্ট লাগলো যে আসলে আব্বার কথা শুনলাম না, আব্বার মানে ভরসাটা পূরণ করলাম না, যে আসলে কি হয়ে গেল। তা আমি আবার এই খবর নিয়ে কতক্ষণ পরে আমার ভাই বললো তো যা চাচার বাসায় যায় বল, তো আব্বারে তো হয়তো মাটি দিতে হবে, কি ব্যবস্থা করতে হবে। তা আমি চাচার বাসায় গেলাম, যা বলতেছি যে আব্বা তো আর নাই, তো অসুস্থ ছিল, একদিন দেখতে গেলেন, তো যদি পারেন তো আবার একটু দেখে আসেন, আব্বাই নাই। তো আমি বলে চলে আসছি, আমি মানে হাত পা ভাঙে আসতেছে, কথা বলতে ঠিক মতো কথা বলতে পারি না, হাঁটতে পারতেছি না। তো তারা আসে নাই। তো আমার এই যে 2 মা, আমার যে আমাদের রাজশাহী যে আরেক বাড়ি আছে, আমার বড় মার বাড়ি হচ্ছে রাজশাহী নাটোর জেলায়। তো ওখানে আমাদের নিজস্ব বাড়ি, অনেক বছর যাবতীয় বাড়ি। আব্বা যখন অতি ফার্স্ট লজিং থেকে আম্মাকে ওখানে বিয়ে করে তখনই আমাদের ওখানে বাড়িঘর হয়। আর আমার আব্বার আমাদের জন্মস্থান সবাই শরীয়তপুরে। তো আমার এই 2 আম্মু মানে কান্নাকাটি করতেছে। আমার আম্মু বলতেছে আমি লাশ নিয়ে যাবো আমাদের বাড়িতে, আর ওই আম্মু বলতেছে যে তোদের ওখানে তো অনেক দিনই ছিল, আমাকে তোরকে বিয়ে করার পর তো বেশি সময় তোরকেও ওই জায়গায় দিছে, তা আমি লাশ আমার এখানে নিয়ে যাবো। আচ্ছা। তো বড় আম্মু একটু বেশি সিরিয়াস হয়ে যেতেছে, দাঁত লাগে কতক্ষণ পরে। তো আমার ভাইরা বলতেছে, তো আমার বললো দেখ রে, তো এখন কি করবি, এখন ছোটো আমার তো একটু বুঝা, লাশটা ওখানে নিতে দে। আমার এলাকা ভাইরা সবাই খেয়ে গেছে যে আমার চাচার জন্মস্থান যেখানে, এখানে মাটি হবে। আচ্ছা। তো যাই হোক মাটি দিয়ে আমরা চলে আসলাম। চলে আসার পরে তো আমি যে ওই যে মেয়েটার জন্য সিরিয়াস, এখন ওর কাছে আবার যা দেখা করার পর সে আর আগের মতো নাই, আগের মতো কথা বলে না, কোনো কিছু না। আমি ওর সাথে স্কুলের সামনে গিয়ে দেখা করে ওর বাবাকে বকাবকি করলাম যে তোমার বাবা আমার লাইফটা নষ্ট করে দিল, এটা সেটা, আমার কাজ কোনো কিছু হলো না। তো ওর বাপের কাছে গিয়ে ও আবার বলছে যাবো তোমার এভাবে বকাবকি করছে, আর তুমি ওর আব্বারা যাও নাই। আমি বলছি যে রাস্তার একটা কুকুর মারা গেল তো মানুষকে দেখতে চায়, তোমার আব্বাই যে আমার আব্বাকে দেখতে গেল না, এটা না যাওয়ার কারণটা কী ছিল। তো যাই হোক, তো এখন ওর জন্য যে মোটা যে সিরিয়াস অবস্থা ছিল, তো এখন আমার ফ্যামিলিতে আমার এক ভাবির আমার আম্মুকে আমার ভাইদেরকে বলাইতেছি। এখন তারা কথাই বলতেছে তুই যদি মরেও যাস তো ওই মেয়ে তোকে আইনা দেওয়া হবে না, কারণ যেহেতু ওদের ফ্যামিলি তোর আব্বারে দেখতে আসে নাই, তো ওই মেয়ে কীভাবে আনবো আমরা। তো এখান থেকে অনেক কষ্টে জীবনযাপন করতে 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 কিছুদিন গেল। ওই তখন থেকে প্রায় মোটামুটি ওই ঘুমের ওষুধ, সিগারেট এগুলো আমি ব্যবহার করতে শুরু করি। ব্যবহার করতে শুরু করার পরে একক্ষেত্রে দেখা যায় আমি বাড়ি থেকে, আমাকে যেহেতু আমি এনে দেবে না, তাই আমি রাগ করে ওখান থেকে আমি একসময় সিলেট চলে যাই। সিলেট চলে গিয়ে এক স্টেশনে বসে থাকি। তো এক লোকের মাধ্যমে আমার এক হোটেলে কাজ হয়। হোটেলে কিছুদিন কাজ করার পরে আমি আবার ঢাকা চলে আসি। তো এর মাঝে কিছু মানে ছন্দ কবিতা আমি ওকে নিয়ে লিখছিলাম। আচ্ছা, ইয়াসমিনকে নিয়ে 10-12টা ছন্দ কবিতা লিখছিলাম। এবং তার সাথে যে ছেলেটার সম্পর্ক ছিল, ওই ছেলেটার নাম ছিল সুমন। তার সাথে আমি দেখা করে ওকে অনেক বুঝাইছি, তাতেও কোনো ফয়দা হয়নি। তা আমি খুবই সিরিয়াস ছিলাম এবং কি বিষ খেয়ে মরতে পর্যন্ত গেছিলাম। তো তাতেও হয়তো বা ভাগ্যে ছিল না, মরা হয়নি। তো যখন আমি ওখান থেকে আসলাম, তো আমি ঢাকা নিউ মার্কেট চাঁদনি চক সুপার মার্কেটে গিয়ে আমার ওই 10-12টা কবিতা আর ওর ছবিটা ওই কম্পিউটার কম্পোজ করি। আচ্ছা। কম্পোজ করার পরে ওর এক কপি একটা ছেলের মাধ্যমে ওদের বাড়িতে পাঠিয়ে দিই। তো ওদের ফ্যামিলি যখন দেখতে পারে যে এটা করছে, তো ওর ফ্যামিলি আসে আমার এই ভাইয়ের কাছে। এসে বলতেছে যে আপনার ভাই যেগুলো করতেছে তো আমাদের মেয়ে তো আমরা বিয়ে দেবো। তো হ্যাঁ দিবেন। তো বলে আপনার ভাই দেখেন এগুলো কী করছে। তখন আমাকে ডাকাইলো যে দেখ, যেই চুরি হাতে দিয়ে হাত কাটা যায় সেই চুরি হাতে না দেওয়াই ভালো। তাই ভাইরে বললাম যে যেই চুরি হাতে দিয়ে হাত কেটে যায় সেই ভাঙা চুরি যদি আমি রাস্তায় ফেলাই দিই, তো অনেক লোকে তো স্যান্ডেল ছাড়াও হাঁটতে পারে, তার পাও তো কাটতে পারে। তা আমি চাই যে এটা একটা ডাস্টবিনে পড়ে যাক, যেন কারো হাত পাওয়ার কোনোটাই না কাটে। তো যাই হোক,
তা আমি সর্বশেষে ওখান থেকে আবার দেশের বাড়িতে চলে গেলাম। ওখান থেকে রাগারাগি করে দেশের বাড়িতে গিয়ে আমি মানে কাউকে বুঝাইতে পারি না, আমি এতটাই সিরিয়াস যে কাউকে বুঝাইতে পারি না। তো বুঝাইতে না পারার কারণে তখন একবার বাইরে মানে আম্মু কাটাকাটি করে, ছোটো ভাইরা কান্নাকাটি করে। তো এক সময় করলাম ওর বাড়িতে তোকে, আমি তো বাসা থেকে তো চলে আসছি রাগ করে। চলে আসার পরে ওর বাড়িতে যত মানে পোশাক আশাক ইত্যাদি, আমার ডায়েরি ফটো মটো যা ছিল সব একদিন সকালবেলায় আমি ঘুমের থেকে ওইগুলা সব জ্বালাই দিলাম। আচ্ছা, নিজে কেরাসিন তেলাই না জ্বালাই দিয়া দোকান থেকে একটা নতুন সাবান এনে আমি গোসল করে যে বললাম যে যাই আমার জীবনে যাই হয়েছিল এটা আজকে থেকে আমি পুরো ক্লিয়ার করে দিলাম। আমার জীবনে ভালোবাসার নামে কোনো শব্দ থাকবে না, এবং এটা থেকে জীবনকে যেভাবে খারাপ পথে নিতে হয় আমি মানে যেই লাইনে নিতে হয় আমি জীবনকে আমি সেই লাইনে নিয়ে যাবো। আমার ভেলে কেউ চাইলো না, আমি আমার ফ্যামিলির ভালো চাই না, আমি নিজের ভালো চাই না। ওখান থেকে প্রতিজ্ঞা করে আমি বাড়ি থেকে বের হয়ে গেছি। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর মেজো ভাইয়ের বাসায় চলে আসছি। মেজো ভাইয়ের বাসায় চলে আসার পরে তারা বুঝে শুনে আবার বাড়িতে পাঠাইছে। তো এখন ওখান থেকে আমি একটা ঝোঁক দিছি যে আমি এখন বিয়ে করব, আমাকে এখন বিয়ে করাইতে হবে। তো যাই হোক বিয়ে করবো, মেয়ে দেখে এই মেয়ে দেখে সেই মেয়ে দেখে কোনো মেয়ে আমার পছন্দ না। তো আমাদের ফ্যামিলির আত্মীয়র ভিতরে আমার এক খালাতো বোন হয়, ওকে দেখতে একটু মনে হয়েছিল যে একটু নর্মভদ্র, মানে চেহারা মানে শিক্ষিত ছিল না কিন্তু চেহারা দেখে মনে হয়েছিল একটু নরম টাইপের। তো ওর সাথে যাই হোক, তো আব্বা মরার প্রায় 1 বছরের একটু বেশি হবে এই ঘটনা। তো ওকে বিয়ে করলাম। আম্মা ওদেরকে নিয়ে, আমার এক ভাই ছিল, দাদা ছিল, ওদেরকে নিয়ে বিয়ের কাজটা সেরে ফেলি। তো বিয়ের কাজটা সেরে পড়ার পরে তো আমি ওই মেয়েকে আমার আগের জীবনের যে ঘটনা সব কিছু খুলে বললাম। আচ্ছা, যে বলার পরে যে আমার জীবনে এরকম ঘটছে, এখন আমি চাই ওর চাইতে তুমি যেন সুখে থাকো, আমি তোমাকে সেভাবেই রাখবো, কিন্তু বরঞ্চ আমার ফ্যামিলির সাথে যেন তুমি মিলামিশা থাকো। তো সে মোটামুটি তারপরে তারপর কিছুদিন পরেই আমাদের মানে সন্তান রয়ে গেছে তার গর্ভে। এখন আমি ওই সন্তানকে নিতে চাইছিলাম না। আমি বলছিলাম যে আমি অল্প বয়সে বিয়ে করছি, আমার হয়তো বা আনন্দ ফুর্তির দিনটা তো পড়ে রয়েছে, তা আমি আরও 2-3 বছর পরে নেই। কয় না, এখন আমার ফ্যামিলির সবাই চাইতেছে এটা নিতে, আর তোমার সন্তান নেওয়ার অর্থ হলে তুমি যেন তেরিং বেরিং না করতে পারো, এই জন্য সন্তানের মায়া তুমি থাকবা, সমস্যা নেই। ওকে। তো আমার ইচ্ছা ছিল না, আর ওর ইচ্ছা ছিল। তো এভাবে মানে এটা নিয়ে আমাদের ভিতরে একটু মনমালিন্য হয়ে গেছিলো। তো মনমালিন্য হয়ে যাওয়ার পরে মোটামুটি ওই সময় বছরখানিক পরে যখন আমার ওই সন্তানটা হয়ে যাওয়ার পরে তা আমি ওখান থেকে হঠাৎ আমি ঢাকা আসি। ঢাকা আসার পরে সঙ্গে কোনো যোগাযোগ ছিল ওই সময়টা? না, ওই সময় যোগাযোগ ছিল না। তো আমি ঢাকা আসি, ঢাকা এসে আমি ওই তার মোটামুটি 1.5 বছর পার হয়ে গেছে। আচ্ছা। তো হঠাৎ আমার ওই ঢাকা যখন আসলাম, মানে এভাবে তো ওর জন্য তো প্রতিনিয়তই আমি চোখের জল ফেলি, আর ওই ঘুমের ট্যাবলেট এটা কন্টিনিউ মোটামুটি 1 দিন পর 2 দিন পর খেতেই থাকি। আচ্ছা। তো ঢাকা আসার পরে আমি একদিন হঠাৎ করে ওর এলাকায় ঢুকলাম যে ওকে নিয়ে একটু দেখতে পাই। তো ওই আমি ওই রাস্তায় দাঁড়াইছি, কপালে হয়তো বা ছিল দেখা, দেখি তারও একটা সন্তান নিয়ে আসে, হাইটা যাইতেছে। ইয়াসমিন। তো ওদিন আমার এক ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ডের সাথে আমি ওর এই সুখ দুঃখ শেয়ার করে আমি বললাম, দোস্ত আজকে আমার একটু মদ খেতে হবে, আমার মনটা খুবই খারাপ। তো ওদিন আমার একটু ও রুমে নিয়ে গেলো, আমার একটু মদ টদ খাওয়াই আনলো। এভাবে মোটামুটি আর কি ওখান থেকে উঠে পড়লাম। তো আমার এই যে ওয়াইফ, এর সাথে যে মনের যে আন্ডারস্ট্যান্ডিং, এটা আস্তে 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 মানে নষ্ট হয়ে গেল। ওকে দেখার পরে? হ্যাঁ, ওকে দেখার পর আরও নষ্ট হয়ে গেল, মাথা ঠিক নাই। তো আমার ফ্যামিলির সাথে যখন ও অ্যাডজাস্টিং করে ছিল, আমার ফ্যামিলির সাথে ওর কখনই বনতো না। আমার মা ছিল এভাবে রাগী মানুষ, এক কথা যেটা বলে সেটাই করে, তার সাথে তার কখনই বনগত ছিল না। আমার মা যদি বলে 1 কথা, ও করলো 2 কথা, আমার মা বলে 2 কথা, ও করে 3 কথা। এরকম করতে করতে একদিন যখন চোখের সামনে দেখলাম এই অবস্থা, তখন আমার ওই ওয়াইফকে আমি খুব মারধর করলাম। মারধর করার পরে ওর বাপ মা খবর পেয়ে ওদের মেয়েকে ওরা নিয়ে আসলো। আমার ওয়াইফের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ। তো যখন ওরা নিয়ে আসার পরে বলছে আমাদের মেয়ে আমরা দেবো না। ঠিক আছে, আপনাদের মেয়ে আপনারা রেখে দেন। তো যাই হোক, এটা আবার একটা মিলমিট হইলো। আমার মা আসার পর আবার নিয়ে গেছে, তো এরকমই বনে না। তাই না বনার কারণে আমি হঠাৎ ওই মুহূর্তেই রং নাম্বারে ঢাকা একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে কথাবার্তা বলতে থাকি, বলতে এক সময় তোরা বলছে তো ঠিক আছে, তুমি গার্জিয়ান না আসো, তোমাকে বিয়ে করবো। আমি কখনো বলি নাই যে আমি তোমাকে বিয়ে করি, আমি বলি নাই যে আমি বিয়ে করছি। তখন আপনার প্রেজেন্ট ওয়াইফ আছে? হ্যাঁ, তখন ওই বাচ্চাও আছে একটা। তো এটা হলো 2012 সালে। আচ্ছা। আর আব্বা মারা গেছে 2001 সালে। জি। তো ওই মেয়েটার জায়গায় যখন ওই মেয়েটাও খুব সিরিয়াস হয়ে যায়। আমরা 2-4 বার অনেকবার দেখা করার পরে যখন সিরিয়াস হয়ে যায়, যখন এক পর্যায়ে বিয়ের কথাবার্তা চলে আসে, তখন বলছি আমার ফ্যামিলির সাথে আমার অনবনগত, আমার ফ্যামিলি কেউ আসবে না, যদি মনে চায় আমার সাথে একলা করতে পারো, না মন চলে নাই।
তখন ওর ফ্যামিলিরও বুঝাইলো, ওর ফ্যামিলি বলে না গার্জিয়ান ছাড়া এটা কীভাবে সম্ভব, তো তোর অন্য জায়গায় বিয়ে দেবো, কারণ না যদি আমি প্রয়োজনে বিষ খাবো কিন্তু আমি ওরই বিয়ে করবো। মানে বিয়ে করলে এই ছেলেটাকে বিয়ে করবো? হ্যাঁ, ওই ছেলেটাকে। আপনার সম্পর্কে জানে না বেসিক্যালি? না, ও আমার ওই প্রথম ওয়াইফের সম্পর্কে কিছুই বলিনি। তো এক পর্যায়ে কী হলো, যাই হোক এখন মেয়ে যখন রাজি, এখন কী করবে, তো আমার একদিন মেয়ে বাসায় নিয়ে গেলো, আমি ফল টল কিনে নিয়ে গেছি, যাওয়ার সাথে ওই ফ্যামিলির সাথে পরিচয় হয়ে আসছি। তো বলছে বাবা এখন গার্জিয়ান তো আনতে হবে। আমি কি আন্টি গার্জিয়ান আনতে হবে, দেখা করে আমি কী করবো, আমার ফ্যামিলির সাথে আমি মিল নেই, কথা হলো তার সম্ভব না। তো আমি ওখান থেকে চলে আসলাম, চলে আসবো আর মেয়ের সাথে আমি ফোনে কথা বলি। এখন বলার পরে আমি বলতেছি দেখো এখন আমি তো আগেই বলছি আমি গার্জিয়ান আনতে পারবো না, যদি ইচ্ছা করতে আমার ফ্যামিলিকে মানে আমাকে বিয়ে করতে পারো করো, না করো তাহলে আমার আর কিছু করার নেই। তো যাই হোক আমি ওই তার ফ্যামিলিকেও কি অনেক কষ্টে রাজি করাইছে। রাজি করার পরে আমার এক ফ্রেন্ড ছিল বেনাপোলে বাড়ি, ওই ফ্রেন্ড আবার একসময় ঢাকা আসছিল, ঢাকার সাথে যোগাযোগ করে আমি ওকে সাক্ষী হিসাবে নিয়ে যাই। আচ্ছা, সাক্ষী হিসাবে নিয়ে গিয়ে ওই মেয়ের বাসা হলো ঢাকা কামরাঙ্গীচরে। তো ওই মেয়েকে আমাদের তিনি বিয়ে হয়ে যায়। ওকে, এবার বিয়ে হয়ে যাওয়ার পরে আমরা মোটামুটি তখন বাচ্চা ছিল একটা? হ্যাঁ, আমার ওই ঘরে তখন বাচ্চা ছিল। যখন এক পর্যায়ে বিয়ে হয়ে যায়, এভাবে মোটামুটি কিছুদিন চলতে থাকে। তো এখন ওইদিকেও মোটামুটি যোগাযোগ, ওরাও আমার খুঁজতেছে, ওই ফ্যামিলিও খুঁজতেছে কোথায় গেল। আর এখানে এই যে যেমন ফোন আসলে আমি ফোন কেটে দেই, ফোন বন্ধ রাখি, কি বাইরে যেয়ে কথা বলি, এটা যেমনই আমি দ্বিতীয় বিয়ে করছি, এই মেয়েটার মানে চোখে পড়ে গেল আর কি, যে ফোন আসলে বাইরে চলে যায়, ফোন কেটে দেয়, কারণটা কি? আচ্ছা, এরকম আমাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। আমি দেখা তো বিভিন্ন প্রশ্ন করার কোনো দরকার নাই, আমার জীবনে ওরকম কোনো কিছু নাই, আমি এটাকে বলছি। আর আমার যে বড় ওয়াইফ, ও লোকজন লাগাই রাখছে, আমার বন্ধু বান্ধবদের বইলা যোগাযোগ করে যে আসলে ও অনেক দিন যাবত নাই, কোথায় গেল কী গেল আপনি একটু খোঁজ নেন। তো এদিকে আমি আর্থিক সমস্যায় পড়ে যাই। তো আমি আমার ভাইয়ের কাছে আসলাম, যেটা মাথা শিক্ষা পড়ে চাকরি করে, ভাইয়ের কাছে এসে বলি আব্বু তো আমাদের যে ভিটাটা আমাদের তো যে আম্মু আর আমার ছোটো ভাইয়ের নামে লিখে দিয়ে গেছিলো, তো আমি যে ভাই আমার চকের জমিটা আর আমি ভিটার জমিটা আমি একটু বিক্রি করতে চাই, আমার টাকা দরকার। আচ্ছা, কয়টি টাকা দিয়ে কী করবি? আমি কি টাকা দিয়ে আমি হয়তো ব্যবসা কোনো কিছু করবো। কয়েছে ঠিক আছে, কয়েকদিন পর আমার সাথে যোগাযোগ করো। তো কয়েকদিন পর যোগাযোগ করছে, কারণ আমার মা আমাকে বাধা দিছিল যে তুই বাবা জমি বিক্রি করিস না, এইটা সেটা। আমি বলছি না, এটা আমারটা আমি যা মন চায় তা করুন, আমার জীবন নিয়ে কেউ ভাবেন নাই, আমিও কেউ আর জীবন নিয়ে ভাবতে চাই না, আমার জীবন নিয়ে আমি ভাবতে চাই না, আমি আমার মতো। পরে ভাই বললো, তো ভাইও আমার বুঝাইলো। আমি কি ভাই আমার বোঝানোর চেষ্টা করেন না, আপনি জমি যদি রাখতে চান রাখবেন, না রাখতে চাইলে আমার ভাগের জমি আমি অন্য কাউকে দিয়ে দিব, আমি বিক্রি করে দিই, এক কথা শেষ। কয় আচ্ছা ঠিক আছে, তাই ঠিক আছে আমার অগ্রিম কিছু টাকা দেন। পরে আমার সে 1200 টাকা দিছিল। আচ্ছা, 1200 টাকা দেওয়ার পরে আমি কিছু টাকা ওইখানে পাঠিয়ে দিই খরচের জন্য, আর কিছু টাকা আমি এখানে রেখে দিই। তো এখন দুটানার সংসার হয়ে গেছে, এখন মানে এদিকেও কুকুলি সহ্য করতে পারি না, ওদিকেও সহ্য করতে পারি না। তো সহ্য করা না পারার কারণে এক সময় ভাইয়ের কাছ থেকে আমি বললাম যে ভাই এখন জমি রেজিস্ট্রেশন করে নেন, আমার পুরো টাকাটাই দরকার। তো ভাই বললো ঠিক আছে, আমার একটু সময় দিল, আগামী সপ্তাহে আমরা দেশে যাই। তো ওই দিন আসলাম, আমরা দেশে গেলাম। দেশে যাওয়ার পরে এখন আমি বলছি তো টাকা পয়সা দেন। সমস্যা কি, এমনি মানুষের সাথে খুব ভালো ছিল ভাইয়ের, তাকে কখনো অবিশ্বাস করতাম না। তবে বলছে তুই রেজিস্ট্রেশন কর, ঢাকা যে আমি তো টাকা আনি না, আমি তোর ব্যাংক থেকে টাকা চেক দিয়ে দিব। তা আমি বললাম ঠিক আছে। তা আমি ওখানে রেজিস্ট্রেশন করে যা সই স্বাক্ষর করে দিলাম, করে দেওয়ার পর এখন ঢাকা আসলাম। ঢাকা আসার পরে সে আমাকে 20,000 টাকা ধরাই দিল হাতে। আচ্ছা, আর টোটাল জমির দাম ছিল তখন আমাদের ওখানে জমির দাম কম ছিল, টোটাল যা জমির দাম ছিল 1,60,000 টাকার মতো। তো তার আগে যে 10,000 টাকা দিল আর 20,000 মোট 30,000 টাকা দিল আমারে। দেওয়ার পরে এখন আমি বললাম তা বাদ বাকি টাকা কয় তুই সপ্তাহখানিক পরে আয়। তো ওই সপ্তাহখানিক যখনই আসি তখন আমার 5,000, যখনই আসি তখন আমার 10,000, এভাবে আমার টাকা ধরাই দেয়। আমি মানে ওই টাকা কোনো কাজও খাটাইতে পারি না, ওইদিকে এভাবে খরচ হয়ে যায়। খরচ হয়ে যাওয়ার পরে তো এভাবে ওই সম্পর্ক, ওই মেয়েটা আবার একটু জেদি ছিল। তাই যখন ওই যে ফোন নিয়ে যে ঝামেলাগুলো হয়, যে ফোনটা বাইরে ধরো না, কেটে দাও, এইটা সেইটা। তবে একদিন হঠাৎ করে ওর সাথে আমার একটু তর্ক বিতর্ক হয়। তো তর্ক বিতর্ক হওয়ার পরে তো ওর মাথা দেয়ালের ভিতরে আঘাত করে, ওর মাথা ও নিজে আঘাত করে। হ্যাঁ, সেকেন্ড ওয়াইফের নাম কি ছিল? ওর নাম ছিল নূরনাহার। তো ফার্স্ট ওয়াইফের ব্যাপারে জানতো সে? না, তখন জানে না। ওকে, তারপর তা এখন এভাবে যখন করলো, তা আমি খুব ভয় পেয়ে গেলাম যে কিরে, মানে ও যে নিজের মাথা ওয়ালের সাথে আঘাত করে একটু ভয়ও পায় না, ও মরবে কি বাঁচবে সে এরকম ভয় করে। হ্যাঁ, আর তো ওই মুহূর্তে আমি একটা চাকরি পাইলাম ওই ঢাকা, পুরনো ঢাকায়। এর নাম ছিল হলো তনয় মোল্লা, এই যে জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের এদের ফ্রেন্ড সার্কেলের লোক ছিল। তা আমি ওখানে এক লোকের মারফতে সিভি জমা দিয়ে আমার ওখানে, এর মাঝে আবার ড্রাইভিং শিখে ফেলি।
ওই যেই ড্রাইভিংটা নিয়ে আমি এত কিছু জীবনে মানে লেখাপড়া বাদ দিলাম, ওটা আমি ওই দ্বিতীয় বিয়ে করার পরে তোরা আমাকে কিছু টাকা পয়সা দিয়েছিল, আমি নিজেও কিছু জোগাড়ছিলাম, জোগাড় করার পরে আমি ড্রাইভিংটা শিখে আমার লাইসেন্স টাইসেন্স করে ফেলি। তো করে ফেলার ঠিক কিছুদিন পরে আমার এক লোকের মারফতে ওই জায়গায় আমার চাকরি হয়ে যায়। তো এবার চাকরি হয়ে যাওয়ার পরে এই যে মেয়েটা যে ও ট্রাই করে মাঝে মাঝে যে আমার ফোন বিজি কিনা, এটা কিনা সেটা কিনা, বারে বারে ফোন দেয়। এই ফোন দিয়ে কথা বলে রাখা দিয়ে আবার 10 মিনিট পর ফোন দেয়। আমি খুব অতিষ্ঠ হয়ে যাই যে শালার একটা থেকে একটা করলাম, যে মানুষ কি পাইলাম না, কোনো দিকেই পাইলাম মানে শান্তি পাইতেছি না, আমি করি কি এখন। তো আমি যেখানে যে হাউসে চাকরিটা করতাম, তো উনি মাঝে মাঝে একটু ড্রিঙ্ক করতো, তো ড্রিঙ্ক করলে উনার একটু খারাপ ব্যবহার চলে আসতো। উনি শুধু আমার সাথে না, সবার সাথেই মাঝে মাঝে কোনো কিছু উল্টা উল্টা এভাবে কথা বলতো। তো কথা বলার পরে তো তার এক শালা ছিল, তো তার ওই শালা আবার একটু বিভিন্ন ধরনের যেমন ইয়াবা সেবন করতো এবং ওই যে আপনার বিয়ার সেবন করতো, এগুলো খাওয়া খাদ্য করতো। তো তার সাথে আমার খুব একটা রিলেশন ভালো হয়ে যায়। ভালো হয়ে যাওয়ার কারণে তার সাথে আমি ওইটা একটু মোটামুটি যুক্ত হয়ে যাই। তো এভাবেও তো নানান দিক দিয়ে মানসিক টেনশন, ভালো লাগে না কোনো কিছু। তো যখন যুক্ত হয়ে যায়, যখন এই পথে পাওয়া বাড়ি দিই, তো হঠাৎ একদিন আমাকে ওই আরেকদিন যখন বাসায় যাই, বাসায় যাওয়ার পরে ওই নুন্নাহারের সাথে আমার সাথে মোটামুটি ভালো একটু ঝগড়া হয়েছে। ওর আর এক নাম আছে বৃষ্টি। তো মোটামুটি ভালো ঝগড়া হয়ে যায়। তো এখন ওই একটা গামছা নিয়ে বলে, তোমার জীবনে কোনো কিছু আছে, তুমি আমার কাছে লুকাইতেছো, এটা কত সেটা কত, আমি এখন জুলমু, এটা সেটা নানান ভয়ভীতি থাকে, ফাঁসিতে ঝুলে যাবো। হ্যাঁ, ঝুলে যাব। তখন আমি বললাম যে শালা কোন ঘটনা যে ঘটাই ফেলায়, কোনক্ষণ যে তখন আর আমি করছি গার্জিয়ান ছাড়া বিয়ে, যদি একটু লোকে আমার কেউ জানতে পারে তাতে আমার থানা প্রশাসন আমি শেষ, আমাকে একটু আটকাইতে পারলে আমি শেষ। তো যাই হোক, তারপর সহ্য করি। তো সহ্য করে এমন এক পর্যায়ে আমার বড় ওয়াইফের এক ফুফাতো চাচা ছিল ঢাকাতে, তাদের পাশে। তো তারা তো এই ঘটনাটা শুনছে বলতে যে আমি অনেকদিন যাবো তুধাও আমি নাই, মাঝে মাঝে কিছু টাকা পয়সা দিই, মাঝে মাঝে দিই না। তো ওই চাচার সাথে হঠাৎ করে আমার একদিন দেখা হয়ে যায় কামরাঙ্গীরচরে। দেখা হয়ে যাওয়ার পরে ওই চাচা বলে, কী ব্যাপার চাচা, তুমি কোথায় থাকো? আমি কি এখানে তো আমার বাসা। তো আমি জানতাম, বলে তো তুমি আমার বাসায়, আমাকে বাসায় নিয়ে যাও, তোমার বাসায় তোমার কে কে আছে দেখি। আমি বলে কেউ নেই। হ্যাঁ আছে। তো এখন কেমন করি, এখন গেলে তো আমি ধরা খাবো। তো এটা তো ওর অপন চাচা। তো আমি যখন বাসার দিকে একে নিয়ে রওনা দিলাম, তো আমরা যে ফ্ল্যাটে থাকতাম ওই দ্বিতীয় ওয়াইফকে নিয়ে, তো ওই ফ্ল্যাটে রুমে যাওয়ার কাছাকাছি গিয়ে আমি করছি কি একটু প্রস্রাব করতে বসছি। প্রস্রাব করতে বসার পরে আমি বলি, চাচা ঠিক আছে হাঁটেন। তো হাইটা বলে সে একটু আগে গেছে, আগে যাওয়ার পরে আমি কব কোন বাড়ি, আমি চাচা এই বাড়ি। তো এই বাড়ি বললে সে যখন গেটটা ক্রস করছে, আমি সাথে সাথে ওই গেটটা আটকাই দিয়ে আমি বাইকে গেছি ওখান থেকে। তো চলে গেছে মতো। এখন চাচা ওই বাসায় ঢুকে এখন কয় গেটটা হারাইতেছে, কী ব্যাপার তুমি আমার গেট লাগাই দিয়ে চলে গেলে, ডাকাটাই করতেছে। তো আমার ওই ওয়াইফ, আমার ওই শাশুড়ি ঘর থেকে বের হয়ে আসছে রুম থেকে, যে কী ব্যাপার আপনি কে? বলছে আমি তোর সাথে আসছিলাম, ও তো আমার ফালাই থেকে চলে গেছে। ওকে, কয় ও আপনার কি হয়? আমাদের তো ভাস্তি জামাই। আপনার ভাস্তি জামাই মানে এই জিনিসটা ওরা ক্লিয়ার হয়ে যায় যে আমার আগের বউ আছে, আমার বাচ্চা আছে। এই সাথে সাথে আমার বড় ওয়াইফকে দেশে ফোন করার পরে এবার বড় ওয়াইফ আমার সন্তানকে নিয়ে ঢাকা চলে আসে। ওকে। ঢাকা চলে আসার পরে ওদের বিভিন্ন ধরনের বকাবাজ্য করে, ওদের ওই যে পরিচিত লোকজন ছিল ওদেরকে অনেক গালি বলাজ্য করে। তো যাই হোক, করার পরে তা ওরা চলে যায়। এক পর্যায়ে চলে যাওয়ার পরে যে আমাকে ফোন দিয়ে বলে যে তোমার পায়ে নেই, তারপর মজারা বুঝাই, এবার 14 শিখের বিয়ে ভাত তোমার খাওয়াই সারুম। তো আমি এদিকে ডিউটিও করি আর ওদিকে একটু দূরে দূরে থেকে, এখন সেকেন্ড ওয়াইফের বাসাও যাই না। তো না যাওয়ার কারণে সেকেন্ড ওয়াইফ আমাকে বারবার ফোন দেয়। আমি বলছি দেখো যা জানা তো যাই না গেছো, এখন আমি আর কি বলবো, আমার বলার মতো কোনো কিছু নাই, আর এখন তো আমি ভয়েও যাব না। কয় দেখো তোমার আমি অনেক ভালোবাসি, আমি পাগলামি যাই করি না কেন, আমি আর পাগলামি করবো না, তুমি আসো, তোমার কোনো ভয় নেই। আমি কই না, যদি কিছু করো আমার ভয় লাগে। কয় না, ভয় নেই। তো যাই হোক, আগতি মিনতি করার পরে মোটামুটি 15 দিন পর অন্য এক জায়গায় ছিলাম, অন্য এক জায়গা থেকে ওই বছর ডিউটি করতাম। তো 15 দিন পর আবার আমি ওকে নিয়ে আলাদা একটা রুম নেই। রুম নেওয়ার পরে সে আগের পাগলামি শুরু হয়ে যায়। তো এবার শুরু হয়ে যাওয়ার পরে যখন মাথার ব্যালেন্স কোনোটাই কাজ করে না, ওই বড় বড় ফোন দিলে ও উল্টা পুল্টা ব্যবহার করে, আমারটা আমি দেখবো, তোমার পর তুমি দেখো। তা আমি করলাম কি, এদিকে আমাকে একদিন ওই দিন তার আগের দিন একটু নেশাপানি করছিলাম হালকা পাতলা। তো বাসা থেকে ঝগড়া করে বের হয়েছি। এখন ভাবতেছি যে আমি তো কোথাও আমার চলে যেতে হবে, আমি এখান থেকে মানসিক টেনশনে আমি বাঁচবো না। আর কখনো যদি সেকেন্ড ওয়াইফ জান আমি এখানে জব করি, এখানে একটা বিচার নিয়ে আসে, তো আমার তো চাকরিও থাকবে না। তো এই কথা চিন্তা ভাবনা করে যে আমি কী করি। তো আমার ওই যে মোল্লা সাহেব যার গাড়ি উনি যা চালাইতাম, ওনার প্রকৃত ব্যবসা ছিল জমির ব্যবসা। তো উনি মাঝে মাঝে ওনার এক ভাগ্নে ছিল পুরান ঢাকার জমিদার। তো উনি সবসময় আমাকে দিয়ে ওই 10 লাখ 15 লাখ 12 লাখ 8 লাখ 7 লাখ এরকম টাকা পয়সা পাঠাইতো গাড়ি দিয়ে, ওকে বান্ডিল করে দিত।
তো তখন ভাবি মনে মনে যে এত টাকা নিয়ে যদি এদের মতো লোক যদি ইচ্ছা করে আমাকে একদিনের ভিতরে ধরে ফেলতে পারবে, এত টাকা নিয়ে আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। হয়তো আমি এখান থেকে গেলে আমার কিছু খরচের টাকা প্রয়োজন হইতে পারে, কি এক জায়গায় যাওয়া সময় লাগতে পারে। তো সেই একটা টার্গেট করলাম যে কি করা যায়। তো একদিন হঠাৎ করে তার মতিঝিল অফিসে আসলো, আমি গাড়ি নিয়ে আসছি তার সাথে। আসার পরে আমাকে পথে সে আজিমপুর নাইমা যায়। নাইমা যাওয়ার পরে 2 লাখ টাকার একটা বান্ডেল ছিল তার কাছে। তা আমার বললো, রবিউল তা কাজ করো, তুমি আমার ফোন দিলে পরে আমার এখানে এসে নিয়ে যাও। তো এই 50,000 টাকা আমি রেখে দিলাম, তুমি 1.5 লাখ টাকা নিয়ে তুমি বাসায় চলে যাও, তোমার খালামার কাছে দিও। তো এই কথা বলার পরে আমি গেলাম। তো ওনাদের বাসা নিচে, ওনার নিজা বাড়ি, তো বাসা নিচে গ্যারেজ, ওই গ্যারেজের ভিতরে গাড়ি ঢুকাইয়া ওই চাবিটা দেয়ালের সাথে টানায় দিয়ে আমি ওখান থেকে চলে যাই। ওখান থেকে চলে যাওয়ার পরে যে বেনাপোল যে আমার একটা ফ্রেন্ড ছিল, আমি ওর সাথে একটু ফোনে কথা বলি। যে কথা বলার পরে বললো ভাই বলো কি বলবা। আমি কি দেখো তোমাদের বর্ডারের সাথে তো ইন্ডিয়া, আমাকে একটু ইন্ডিয়া পাঠিয়ে দিতে হবে। তুমি ইন্ডিয়া যে কী করবা। আমি কি যে কোনো একটা কাজের ব্যবস্থাটা দালাল ধরে তুমি আমার দেও না, আমি কিছু একটা করি। তো যাই হোক, ওখানে গিয়ে বেনাপোল তুমি ঠিক আছে আসো, আমি ব্যবস্থা নিতেছি। তো ওখানে যাওয়ার পরে আমি গেলাম, যাওয়ার পরে একটা হোটেল ভাড়া করে দিল আমারে। তো হোটেলে থাকতেছি। তো ওখানে থাকতেছি, এখন আমার তো ইনকাম বন্ধ, এখন টাকা যা আছে এটা তো খরচ হয়েই থাকবে। এটা সেটা করে মোটামুটি অনেক কিছুই করে খরচ হয়ে যায় টাকা। তো এখন মোটামুটি ওখানে যেতে আবার একটা ফোন কিনলাম। তো টোটালি তখন আমার কাছে ছিল 1,30,000 টাকা, অলরেডি 5-6 দিন খরচ হয়ে গেছে। তো টোটালি আর টাকা ছিল হয়তো 1,20,000 টাকার মতো। তো ওখানে দেখি ওই আপনাদের পোলাপানের ফ্রেন্ড সার্কেলে ওরা ওই যে আমরা ক্রিকেট খেলাবাজি খেলে, ক্রিকেটবাজি খেলে। তা ওদের সাথে আমি একটু পরিচয় হয়ে একটু যুক্ত হয়ে গেলাম। আচ্ছা। তো যুক্ত হওয়ার পরে তো একদিন আমি 2টা নিলাম গেম, জিতলাম, আরেকদিন 2টা নিলাম, জিতলাম। তো একদিন অনেক সময় অনেক লিগ হয়, তো একদিনে 4টা-5টা খেলাও হয়, আবার 2টা 1টা, আবার সপ্তাহে একটা স্টেশন নেই। তো ওভাবে খেলতে শুরু করার পরে তো মোটামুটি আমি 12,000 টাকা জিতলাম। জিতার পরে আমি করছি কি, ঠিক আছে আমার রাশি তো খুব ভালো, তাই নেশায় পড়ে গেছেন। হ্যাঁ, আমি একটু নেশায় পড়ে গেছি। নেশায় পড়ে যাওয়ার পরে আমি ওই দিনে একদিন 30টা গেম করলাম। আচ্ছা। 30টা গেম করার পরে তো সেই 30টা আমি একটু বাড়তি দিয়ে নিয়েছিলাম, 1,1300। ওর ছিল 1,000, আমার ছিল 1300। তো আমি ওই গেমটা হেরে যাই। তো হেরে যাওয়ার পর টাকা পয়সা তো শর্ট হয়ে যায়। তো এখন আমি কেমন করি, তো এখন আমার ওই বন্ধুর সাথে আলাপ করলাম যে বন্ধু আসলে মোটামুটি এই নেশা পড়লে আমার চলবে না, তুমি আমার ইন্ডিয়া পাঠার ব্যবস্থা করো। তো এভাবে করতে করতে এই হারিয়ে জিতি করতে করতে তখন আমার কাছে টোটাল টাকা ছিল প্রায় 70,000-এর মতো। আচ্ছা। 70,000 টাকার মতো ছিল। আমার একটা নাম্বার বিকাশ করা ছিল, আমি ওই নাম্বারের ভিতরে 1,025 টাকা আমি ঢুকাই রাখি। 1,025 টাকা ঢুকাই রেখা দালাল ধইরা আমাকে বেনাপোল পুটখালি দিয়ে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করলাম, যে সে আমাকে কন্ট্যাক্ট করে দিল যে আপনি পৌঁছাইয়া ওরা দিবে, ওখানে আপনি টাকা দেবেন টোটাল 7,000, আর আপনাকে ওরা কাজে লাগাই দিবে। এখন নগদ দেবেন 5,000, প্রয়োজনে ওখানে যে কাজ করার পরে আপনি 2,000 টাকা ওদের আস্তে আস্তে মাসে ক্লিয়ার করে দিবেন। আচ্ছা। আমি বলি ঠিক আছে। তো 25,000 টাকা ঢোকানোর পরে ওকে 5,000 দেখানোর পরে বাদ বাকি যে মোটামুটি কিছু টাকা ছিল, ওই টাকাগুলো আমি ওই ইন্ডিয়ান টাকা মানে রুপিয়া করে নিলাম। রুপিয়া করে নেওয়ার পরে তা আমাদের পরের দিন আমাদের সাথে আরও লোক ছিল, তা আমাদের ইন্ডিয়া ঢুকাই দিল। ইন্ডিয়া ঢুকাই দিল রাত্র। আমাদের অনেক কষ্ট হয়েছিল। তো বনগাঁও ওদের যে একটা সিন্ডিকেট আছে ইন্ডিয়ার ওই পারে বনগাঁও, তো ওই বনগাঁও আমাদের বাড়িতে রাখলো। রাখার পরে এখন আমাদের লোক ছিল টোটালি 120 জন ওই সিন্ডিকেটে। জি। 120 জনের ভিতরে এখন ওরা ভাগ করলো যে তোমরা 3 জন মুম্বাই, তোমরা 6 জন দিল্লি, তোমরা 6 জন কেরালা, এভাবে একটা ভাগ করে দিল। তো আমাদের কাজটা কিছুই বলেনি, বলছে কাজ আছে চলো। আমরা বলছি আমার কাজের দরকার, সমস্যা নেই। তো ওখানে যখন গেলাম, তো গোলবার নামের একটা জায়গা আছে কলকাতা বনগাঁও থেকে 3100 কিলোমিটার দূর। আমরা মোটামুটি ভাইঙ্গা 3 দিনে পৌঁছাইলাম। 3 দিন পর পৌঁছানোর পরে এখন ওদের একটা মির্সি গোডাউন বলে, ওটা হলো আপনার মরিচের ফ্যাক্টরি। তো ওটার ভিতরে ওই আপনার সৌদি বিভিন্ন দেশে যে গরুর মাংসগুলো প্যাকেট করে ইন্ডিয়া থেকে যায়, ওরা ওই ইন্ডিয়া থেকে ওখানে ওই যে ওটা আপনার প্যাকেটিং করে, ওই কষাই গানা আর কি, গরু আসে, গরু মাংস ওখানে কাটার করে পলি করার পরে ফ্রিজিং করার পরে ওরা বিভিন্ন রাষ্ট্র ওখান থেকে সেল দেয়। তো আমাকে সেই কাজে দিল যে আমি শুধু ওই ধরে দেবো, কষাইয়ের সাথে আমি শুধু ধরে দেবো। আমার বেতন হলো 8,000 টাকা। তো 8,000 টাকা বেতন ধরার পরে এখন মোটামুটি 16-17 দিন করলাম, কিন্তু ওদের কাজের কোনো স্টেশন নাই, মানে মাল আর ফুরায় না, ডিউটির কোনো শেষ নাই। বাথরুম করতে সমস্যা, বাথরুম করতে হয় বাগানে, এটা সেটা আমি কী করলাম। আমি তো ঢাকায় ভালো ছিলাম, আমার কাজে বেতন ছিল বেশি, তো এখানে এসে তো আমি আটকে গেলাম। এখন দেখা যায় এখন 16-17 দিন পর এখন মন মানে দেশে আসার জন্য
মানে অনেক ছটফট করতেছে যে আমি দেশে চলে যাব। তো যাই হোক, আমার ওই ইন্ডিয়ান এক নাম্বার দিয়ে আমার ওই বন্ধুরে ফোন দিয়ে বলি, বন্ধু এখন কী করো, আমার একটু বের করার ব্যবস্থা করো। আচ্ছা। তাই বলছে তোমার কাছে ক্যাশ টাকা কত আছে? আমি কি, আমার কাছে এখন 1500 টাকার মতো আছে, আর বাদ বাকি টাকা সব শেষ, আর 25,000 টাকার মতো বাংলাদেশের বিকাশ সিমে আছে, ওটা তো আর এখন উঠানো যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা নিতেছি। তো ওই দালালের বাড়ি ছিল ওদের পাশের বাড়িতে, তো ওদের পাশের বাড়িতে ওদের ফ্যামিলি দিয়ে দালালের সাথে ফোন দিল, ফোন দিয়ে যোগাযোগ করার পর বললো যে ওই লোকটা তুমি পাঠাই দাও, ওই যত টাকা খরচ হবে বাংলাদেশে এসে দিবে, সমস্যা নেই। তো যাই হোক, ওই লোক আমারে পাঠিয়ে দিবে, পাঠাবে না অনেক রিকোয়েস্ট করার পরে পাঠাইলো। আমি আবার চলে আসলাম বাংলাদেশে চলে আসার পরে এখন ভাবতেছি যে আমি কোথায় যাবো। এখন তো আমি ওই আমার বড় ওয়াইফের কাছে যাওয়ার মতো মুখ নাই, পরিস্থিতি নেই, তাদের ফ্যামিলি ক্ষিপ্ত। আর এখানেও তো ঢাকার শহর, তার যেই বছর চাকরি করতাম সে তো বিশাল বড় লোক, সে পেলে তো আমার অবস্থা কী করবে সেটা আমি নিজেও জানি না। তো এখন আমি একটা ফাঁপাডাঙ্গার মধ্যে পড়ে গেলাম যে এখন আমি কী করি তাইলে। তো এখন আমি কি করি এই কথা চিন্তা করতে চিন্তা করছি যে আমি আবার একটা বিয়ে করব। এবার একটা বিয়ে করে আমি আবার নতুন করে সংসার করে আমি মোটামুটি সেটেল হয়ে যাব। আচ্ছা। তারপরে যা হওয়ার হবে। তো ওই যে নাটোরে যে আমার নানার বাড়ি ছিল, আমাদের ওখানে আমার নিজস্ব বাড়িও ছিল, তো পাশে ঈশ্বরদীতে, পাবনা জেলা ঈশ্বরদীতে, নাটোর থেকে পাশে ঈশ্বরদীতে আমার এক পরিচিত লোক ছিল। ওই যখন আমি যাওয়া আসা করতাম নাটোরে তখন সম্পর্ক হয়েছিল, আমার ভাই করতো। তা আমি ওর দ্বারা কথাবার্তা সব আলোচনা করে, যে আমার কাছে তো টাকা মোটামুটি 15,000-এর মতো তখন ছিল, এই টাকা ওর কিছু টাকা খাওয়াইলাম। খাওয়া দাওয়ার পর ও এক ঘটক ঠিক করলো। ঘটক ঠিক করে সেই ঘটক আমাকে নিয়ে গেল রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে গিয়ে সে আমাকে একটা মেয়ে দেখায়। ও ডিগ্রিতে লেখাপড়া করে। ওকে। ওই একটা মেয়ে প্রথম ওইটা দেখাইছে। তো দেখার পরে মেয়েটা শ্যামলা পছন্দ হয়েছে আমার, ওর নাম হলো আখি। তো আমার পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পরে বললো তো ঠিক আছে, তো কী দিবেন আপনারা? আমাদের ঘটক বলতেছে। তো বলছে আপনারা কি চান? কয় আমরা কিছু চাই না, আপনারা যা দেন। তো তাদের থেকে বললো ঠিক আছে, 40,000 টাকা দিব, আর ছেলেকে একটা আন্টি দিব, আর আমাদের মেয়েকে আপনারা যা দেন। জানতো যে আপনি আগের দুটো বউ আছে? না, তারা জানে না, ওদের তো আর বলি নেই। তো যখন হইলো, তো এখন তারা তো আমাদের বাড়িঘর দেখতে আসবে। তো এখন কি করি, আমরা দোকান থেকে চলে আসলাম। তো তারা একটা ডেট দিল যে আমরা তোমাদের বাড়ি দেখতে যাব। এখন এই ঘটকে তো সব আগে বইলে নিছি। তো এই ঘটকে করছে কি, এখানে ওই ঈশ্বরদীতে আমার একটা বাসা ভাড়া করে দিয়েছিল ওই ভাই মিলা, যে যার সাথে সম্পর্ক। তো ওর ওয়াইফ সহ সে থাকতো। তো আমাকে সাজাইলো ওর আপন ভাই। তো ও হইলো, ওকে সাজাইলো আমার বড় ভাই। আর ওর যে বউ ছিল ও হইলো আমার ভাবি। ঠিক আছে। হ্যাঁ, আব্বা মারা গেছে, মা থাকে দূরে। ঠিক আছে, মা থাকে দূরে, মার সাথে একটু মন মিলন্য, মা থাকে না। আমার সংসারে এখন আমরা 2 ভাই আছি। এভাবে একটা ইসে সাজাইলো। তো তারা দেখতে আসলো। ছেলে কি করে? ছেলে ড্রাইভিং করে। তো যখন তারা দেখতে আসে, দিনক্ষণ ঠিক করলো। তো আমরা এখানে ওই ঈশ্বরদী তো টাউন সিস্টেমই। তো তারা যখন রওনা দিয়ে ফোন দিল যে আমরা তোমাদের বাড়িঘর দেখতে আসতেছি। তো তারা চাঁপাইনবাবগঞ্জ থেকে রওনা হয়ে গেল। তা আমি আবার রেন্টেকারে, ওই যে ভাই ছিল ও আমার রেন্টেকারে নিয়ে গেল। রেন্টেকারে এক অফিসে নিয়ে বললো যে আমাদের একটা গাড়ি দরকার। তো গাড়িটা ড্রাইভার চালাবে না, ও চালাইতে পারে, ও গাড়ি নিজে চালাবে। তো ড্রাইভার বললো সমস্যা নেই, তাহলে আমরা তোমাদের বন্ধু হিসাবে যাবো, সমস্যা কি। তো ড্রাইভারে ম্যানেজ করলাম। তো আমি গাড়ি নিজে ড্রাইভ করে গেলাম, তাদেরকে নিয়ে আসলাম। তো তারা এটা কনফার্ম যে সে গাড়ি চালায়। তো বাড়িতে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে এখন তারা লোক আসছে 5 জন। মেয়ের মা আছে, মেয়ের দাদা আসছে, মেয়ের খালা আসছে, 5 জন লোক আসছে। তাদের জন্য খাওয়া দাওয়ার যে আয়োজন করছিলাম, খাওয়া দাওয়া পর্ব শেষ হইল। এখন এমন সময় মেয়ের মা ওই যে বাসায় আমরা ভাড়া থাকতাম ওইখান থেকে ঢুইকা অন্য বাসায় চলে যায়, যে আসলে আমি কি করি, মানে আমার সম্পর্কে জানতে জন্য। তো এমন সময় ওই যে ঘটক আবার ওই পাশে চলে যায়। আমরা তো সব মানে ওদেরকে সব তো নজরে রাখছে যে কারো কোনো লোকের সাথে যেন কোনো কিছু জিজ্ঞেস করতে না পারে। তেমন সময় মহিলার কাছে হয়তো একটা কথা জিজ্ঞেস করছে, যে তো মহিলা বলছে আসলে এটা টাউনের ব্যাপার, তো ও দেখছি কয়দিন আগে দেখছি, কি ঢাকা থাকে সঠিক বলতে পারবো না। তো যাই হোক, তারা ওখান থেকে ভাবলো ঠিক আছে, ছেলে পছন্দ, ছেলে ভালো হইলেই হলো। আর বলছি যে এটা আমাদের নিজের বাড়ি। ঠিক আছে, ওই যে বাড়িয়ালি ছিল, ওই বাড়িয়ালি ভাবিরে আমরা ওই দিনকে পাঠিয়ে দিচ্ছি তার বাপের বাড়ি, যে আপনি বাড়িতে তখন থাকবেন না, যেটা আমাদের নিজের বাড়ি, সেটা সব পরিচয় দিয়ে
তো তাদেরকে আমরা মোটামুটি আবার সেই বনপাড়া গিয়ে গাড়িতে উঠিয়ে দিলাম। তো তারা চলে গেল। তারা চলে যাওয়ার পরে একটা দিনক্ষণ ঠিক করলো যে আমরা ঠিক আছে, তো এত তারিখে মেয়ে নিয়ে যাও। তা আমরা গেলাম। তা আমরা যাওয়ার আগে চিন্তা করতেছি যে এখন আমরা যে যাব, এখন ওই মেয়েটা যখন আমরা আনবো, তা আনার পরে ওই যারা দেখে গেছে তা তারা তো ভাববে যে তাদের কাছে তো বলবে যে ছেলের বাড়ি এইটা আছে, এইটা আছে, এইটা আছে। তো এখন আমরা যে মেয়েটাকে এই বাড়িতে আনবো, আনার পরে তারা তো সাথে মেহমান আসবে। তা আসার পরে যখন নতুন মেহমানদের তো আমরা চেক দিতে পারবো না, তখন বিষয়টা জানাজানি হয়ে যাবে। তো জানাজানি হলে যদি মামলা ঠান্লা হয়, তো এই কেসে সবাই ফাঁসবো। তখন কি করা যায়? তখন আমরা তিনজনে বুদ্ধি করলাম যে ঠিক আছে, আমরা এখান থেকে আরেক জায়গায় রুম ভাড়া চলে যাব। আর ঘটনাটা হবে এরকম যে আমরা রুম ভাড়া চলে যাব, যে আমাদের যে আরেক বড় ভাই আছে, আমরা যে 2 ভাই, আরেক ভাই যে আছে, ওই ভাইয়ের শালির সাথে আমার বিয়ে দেওয়ার চেষ্টা করছিল। ওই ভাইয়ের শালে আমি বিয়ে করব না, সেজন্য ভাই আমাকে বাড়ি থেকে বের করে দিছে। এই কথা বলে আমরা তাদেরকে ম্যানেজ করব। এখন আমরা 2 ভাই, আমরা 2 ভাইয়ের খুব ভালোবাসি, এজন্য আমরা একসাথে থাকবো, এইটাই আর আমাদের প্রোগ্রাম ছিল। তা আমরা অন্য জায়গায় রুম ভাড়া নিলাম। রুম ভাড়া নেওয়ার পরে ওই বাড়িওয়ালাদের সাথে একটা সুসম্পর্ক তৈরি করলাম। তৈরি করার পর যাই হোক, একটা দিন তারিখ পড়লো, আমরা রাত্রে একটা গাড়ি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ চলে গেলাম। চাঁপাইনবাবগঞ্জ গিয়ে তখন আমাদের রাত্রে তো আমাদের যে তো ওরা তো বলছে যে আইডি কার্ড নিয়ে যেতে। তখন আইডি কার্ড তো আমার শরীয়তপুর জেলার। তখন ওই আমার নাম, অ্যাড্রেস এবং আইডি নাম্বার সবই ঠিক আছে, শুধু আপনার জেলা, থানা আর গ্রামটা নাটোর দিয়ে দিছি, আর বাদবাকি সবই ঠিক আছে। তো ওই আইডি কার্ডটা আবার কম্পিউটার দোকানে গিয়ে আমরা ওই জেলাটা টাইপ করে নিই আর কি। টাইপ করে নিয়ে ওটা একটা আইডি কার্ড বানিয়ে আমরা একটা ফটোকপি তৈরি করি। ফটোকপি নিয়ে তো আমরা ওখানে যাই। তো এই কাজে ওই ফটোকপির উপরে আমাদের বিয়ে পড়াই ফেলায়। এখন বিয়ে পড়ানোর পরে আমরা ওখান থেকে, আপনার হাতে সময় আছে আর 20 মিনিট সব মিলায়। আচ্ছা, শর্টকাটে করেন। তো আমরা ওখান থেকে নিয়ে আসি। নিয়ে আসার পরে এভাবে টুকটাক চলতে থাকে। তো চলতে আমরা ওকে নিয়ে আমি ঢাকা চলে আসি। ঢাকা আনার পর আমরা বাসা ভাড়া থাকতে থাকি, তখন মিরপুরেই থাকি। তো এভাবে কিছুদিন যাওয়ার পরে সেই একই কাহিনী, ও আমাকে সন্দেহ করে। তো ও আমাকে সন্দেহ করে যে আমি ওর মানে ফ্যামিলি শুনছে একরকম, আয়সা দেখে আরেক রকম। এখন আমি ওকে মিথ্যা দিয়া মানে সত্য দিয়া এটা মানে কোনো দিক বুঝাইতে পারতেছি না। তো বুঝাইতে না পারার কারণে তো ওর এক সময় পরীক্ষা আরম্ভ হয়ে গেল। তো পরীক্ষা আরম্ভ হওয়ার পরে ওর বাড়ি থেকে ফোন দিল। তো আমি ওকে গাড়িতে উঠিয়ে দিলাম, ও দেশে চলে গেল। দেশে চলে যাওয়ার পরে তো পরীক্ষা যখন শেষ হলো, তারপর ঢাকা আসলো। তো এদিকে আমার এক ভাতিজা এক সময় আমার ঠিকানা পেয়ে আমার বাসায় যায়। আমার বাসায় গেলে তো বলছে তো এটা কে? তো আমি বলছি এটা আমার ভাতিজা। তো আমার এই তৃতীয় যে ওয়াইফটা, এই ওয়াইফে আমার ওই ভাতিজার নাম্বারটা রেখে দেয়। নাম্বারটা রেখে দিয়ে এই ভাতিজার সাথে আমার অজান্তে এরা যোগাযোগ করে আমার পুরো ডিটেলস নেয়, যে তোমার চাচা বাড়িতে নেন আমাকে, এইটা সেটা আমাকে দেখালো বাড়ি সর্দি, আর নিয়ে আসলো ঢাকা, কাহিনী কি। তখন আমার ওই ভাতিজা ওর সব কিছু সত্যটা বলে দিছে যে আমার চাচা আগে বিয়ে করছে। তো ওইটা ওই মেজোটার খবর জানে নাই, জানছিল বড়টার খবর। তো এই জানার পরে ও করছে কি, আমার কয়েক মাস পরে বলে আমার ডিগ্রি ফাইনাল পরীক্ষা, আমাকে এখন যেতে হবে। তো এই ঘটনা আমাকে বুঝতে দেয় যে আমি ওইগুলো জানছি। তো আম্মুকে দিয়ে ফোন দিয়ে বলেছে আমাকে। তা আমি আবার গাড়িতে উঠাই দিছি। উঠাই দেওয়ার পরে এখন ওখানে যাওয়ার পরে আমার বলতেছে যে তুমি আগে বিয়ে করছো, তোমার বাচ্চা কাচ্চা আছে, এইটা আছে সেইটা আছে, তাহলে তুমি আমার মেয়েকে আর তুমি পাবা না। এখন তোমার উপরে কি পদক্ষেপ নিতে হয় এটা আমরা দেখতেছি। তো এই কথা বলার পরে আমি আবার করছি কি, তো ওখান থেকে মিরপুর থেকে চলে গেছি। চলে যাওয়ার পরে আবার যেভাবে হোক আমার ওই বড়ো ওয়াইফকে ম্যানেজ করে আমি আবার ওখানে যেয়ে উঠছি। তো ওঠার পরে এই যে আবার যে বিপিএল ওই আইপিএল খেলার নেশা, তো ওই সময় আমার ওই লাইসেন্সটা রেনু ডেট ফেল হয়ে গেছিলো। তো এই লাইসেন্সটা আমি বলছি যে আমার কিছু লোনের টাকা উঠিয়ে দাও, আমি লাইসেন্সটা রেনু করব। তো সে আমাকে 60,000 টাকার মতো উঠিয়ে দিয়েছিল। উঠিয়ে দেওয়ার পরে আমি নিজে নিয়ে প্রায় 40,000 টাকার মতো জুয়া খেলে হেরে ফেলছি। জুয়া খেলে হেরে পরে বলছে তুমি এত টাকা কী করলা? কবি বিভিন্ন অজুহাত দিয়ে বুঝাইছি। আইসি ঢাকায় আসার পর আমি এই যে এখানে যে ঢাকার চাকা চলে এই গুলশানের ভিতরে, এই ঢাকার জায়গায় একটা জব নেই। আচ্ছা, ঢাকার জায়গায় জব নেই। ঢাকার জায়গায় আমি চাকরি করতে থাকি। এরকম মোটামুটি কিছুদিন গেলে ওখানে ঢাকার জায়গার যে গাড়ির যে দেখাশোনা করতে মিস্ত্রি ছিল, এদের সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়ে যায়। তাই ওদের ভিতরে কয়েকটা মালিক আছে, চলতে হলে আপনার আনিসুল হকের ব্যানারে, কিন্তু মালিক আছে আর কয়েকটা। তো ওই মালিকের এক ভাইয়ের সাথে আমি এই জুয়া খেলায় লিপ্ত হয়ে যাই।
তো লিপ্ত হওয়ার পরে এক সময় দেখা যায় আমার ইসের থেকে আমি মোটামুটি 5-7 হাজার টাকা দেনা হয়ে গেলাম। দানা হয়ে যাওয়ার পরে তাই ওদের ঢাকার জায়গা আরও একটা নিয়ম কি যে কিছু আপনার গাড়ির ভিতরে যদি একটা মন ছিল একটা সিগারেট খাবেন আপনি খেতে পারবেন না, যদি বাইরে কোনো অফিসার দেখে আপনাকে 200-300 টাকা ফাইন করে দিবে। আচ্ছা, তো আমি একদিন সিগারেট খাই নাই, আমি ওই তখন তারপর থেকে আমি স্মোক খুব কম করি, মন ছেলে করি না, মন ছেলে নাই। তো আমাকে সিগারেট একদিন খাই নাই, তবুও ও আমার ওই এক স্যার বললে কি মানে ফোরম্যানের মতোই, তো আমাকে ডাকাইয়া 300 টাকা বিলে জরিমানা করে দিছে যে তুমি সিগারেট খাইছো। আমি বলছি আমি না খাই নাই। তো মন মেজ খারাপ হয়ে গেল। আর ওইদিকে ওই আমি টিভির যখন যাওয়া ধরি, যখন কাকুলি মোড়ে আসা ধরি, তখনই ওই যে মহাজনের যে ভাই আমার তাই জুয়ার টাকা পাবে, ওই টাকাটা আমার থেকে চায়। তো একদিন এই কাউন্টার থেকে আমাকে 30,000 টাকা দিয়ে আমাকে বললো যে তুমি ওই কাউন্টারে পৌঁছে দিবা। আমাকে খুব ভালো জানতো, আমার সার্ভিসও খুব ভালো ছিল, আর টাকা লেনদেন আমার দিয়েই করতো। তো যখন এই কথা দিছে, তো আমি বললাম যে এদিকে নানান অশান্তি এইটা সেইটা। তো আমি ওই 30,000 টাকা নিয়ে আবার চলে গেছি ওখান থেকে। 30,000 টাকা নিয়ে আবার দেশে গেছি। দেশে যাওয়ার পরে তো আবার আমি ওই সেই জুয়া খেলতে থাকি। জুয়া খেলতে খেলতে এমন করতে করতে ওই 30,000 টাকা শেষ। তো তার ভিতরে আমার সাথে ওই লোকে যার টাকা নিছে সে আমার সাথে যোগাযোগ করছিল। যোগাযোগ করার পরে আমাকে বলছিল ভাই আমার খুব সমস্যা হইতেছে, পারলে টাকাটা দিয়ে দাও। তো আমার কাছে তখন 1,500 টাকা ছিল, আমি টাকাটা 5,000 টাকা ফেরত দিয়ে দিছি। ফেরত দেওয়ার পরে তো আমি এভাবে এক পর্যায়ে দেখা যায় আবার আমার ওয়াইফকে রাজি করাইয়া আমি আবার 60,000 টাকা লোন উঠাই। ওই লোনটা আমার এর মাঝে প্রায় 1 বছরে শেষ হয়ে গেছিলো। যখন আবার 60,000 টাকা লোন উঠাই, তা আবার ওই লোনের টাকা আমি প্রায় মানে পুরোটাই নিয়ে আবার জুয়া খেলে হেরে ফেলছি। ওকে। তো হেরে ফেলার পরে এখন আমি চোখে মুখে কোনো কিছু দেখি না। কত টাকা ছিল তখনও? 60,000 ছিল। আর এর আগের বারে 60,000 ভিতরে 40,000 ছিল, আর এখান থেকে 30,000। তার ভিতরে আমি 5,000 টাকা ফেরত দিছিলাম। তো যখন এরকম হয় তখন আমার কাজেরও খুব প্রবলেম ছিল, যে আমার ঢাকাটাও কানা হয়ে গেল, আমি ঢাকার ভিতরে চলতে পারতেছি না, আমার এইদিকে অশান্তি, আমার ওই মহিলা নিয়ে অশান্তি। তো এর ভিতরে ওই যে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ যে মেয়েটা, ও আমার ওই দেশের ঠিকানায়, আমি পরে আমার সাথে যোগাযোগ হওয়ার পর আমার ডিটেলস আমার ঠিকানা চাইছে যে আমি ডিভোর্স পেপার পাঠাবো। তো আমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিছে। আর দ্বিতীয় যেটা, এটাও সেই একই অবস্থা। এটাও কিছুদিন পরে আমার ওই মোটামুটি 1.5-2 বছর পরে সেও আমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিছিল। তো পাঠিয়ে দেওয়ার পর তো বড়োটা জানে তো মেজোটার খবর, ছোটোটার খবর জানতো না। তো আমি মেজোটার ডিভোর্স পেপার নিয়ে আমি ওই বড়োটার কাছে দিয়ে বলি দেখো আমার ঝামেলা শেষ, এখন আমার কোনো প্রবলেম নাই। কিন্তু সে আমাকে সাংসারিক অশান্তি সে দিয়ে রাখতো, খোঁটা দিয়েই যেত, কথা বলতেই থাকতো। এটা সেটা যখন হওয়া শুরু করলো, তো ঢাকার থেকে যখন শেষবারের মতো চলে গেলাম, আবার 60,000 টাকা জুয়া খেলে হারলাম। তো এখন বললি যে এখন আমার তো কোনো জায়গায় জায়গা নেই, এখন আমি কেমন করি। আর এদিকে যে আমার ফ্যামিলির মা ভাই বোন যাদের বলেন, তাদের সাথে আমার এইরকম কথা তাদের কানে টুকিটাকি যাওয়ার পরে তারা আমার একদম দেখতে পারে না। তো সর্বশেষে আমি আমার মায়ের কাছে গেলাম, এই 2019-এর কথা, এই রোজার ভিতরে। তা আমি আমার মায়ের কাছে যখন গেলাম, যে মা জীবনে যা করছি সব ভুল হয়ে গেছে, আমি মাপ চাইতেছি এটা সেটা, এখন আমার বাঁচার কোনো উপায় নেই, বাঁচার কোনো লাইন নাই, এখন আমি সব জায়গায় দেনা হয়ে গেছি, আমি কোনো জায়গায় চলতে পারি না। তা আমাদের এখানে আমার প্রথম ওয়াইফকে নিয়ে গেছি যে আমাদের এখানে একটু থাকার ব্যবস্থা করে দেন, কি আমি এখানে নতুনভাবে বাঁচতে চাই। আমার ছোটো ভাই বললো যে না, আপনি এখানে থাকতে পারবেন না, আপনার মতো আপনি বাঁচেন। তখন আমার মা ভাই বোন আমার তারা জায়গা দিল না, আমাকে আশ্রয় দিল না। আশ্রয় না দেওয়ার কারণে আমরা আবার ওখান থেকে আবার ওকে বিক্রমপুর পাঠিয়ে দিই ওদের বাড়িতে। আর আমি এখন ইদানিং এই ঢাকা থাকতে থাকি। তো এখন এক পর্যায়েভাবে যাইতে এখন আমার বর্তমানে 2টা ছেলে, একটা মেয়ে। আমার বড় ছেলের বয়স 15 বছর, আমার মেয়েটা এবার 6 উঠবে। আমার মেয়ের বয়স এই তো 9 বছর, 9 বছর একটু 10 বছরের মতো। আমার ছোট ছেলের বয়স হচ্ছে 6 বছর। এখন আমি এখন আমার ওই ফ্যামিলি বউর সাথে বড় বউর সাথে আমার এখন আপনি আছেন কার সঙ্গে? এখন আমি একা আছি, ব্যাচেলর আছি। আপনার ছেলে মেয়ে টোটাল কয়জন বললেন? আমার 2 ছেলে 1 মেয়ে। প্রথম জনের ঘরে কয়জন? একজন। প্রথম ঘরে 3 জন, সব 3 সন্তান প্রথমের ঘরে। আমার দ্বিতীয় আর কোনো বাচ্চা হয়নি? দ্বিতীয় আমি কোনোখানে বাচ্চা নেই। মানে 2টো বই আপনাকে ছেড়ে চলে গেছে? 3টা বই? 3টাই। কি করছেন আপনি এখন? আমি এখন আমার ওই যে আমার ওয়াইফের থেকে মিথ্যা কথা বলে বারবার বলছিলাম যে আমার লাইসেন্সের রেনিউ নেই। এখন কিছু করছেন? এখন আমি কোনো কিছুই করতেছি না। তো মাঝে মাঝে ওই টুকটাক ওই আপনার যেমন পরিচিত একটা ড্রাইভার আছে, ওদের যে বদলি ডিউটি। আপনার সংসারটা এরকম হলো কেন? আপনি 3টা বিয়ে করলেন, জুয়া খেলে শেষ করে দিলেন, অনৈতিক সম্পর্ক আছে অনেকগুলো, সেটা আমরা রেডিওতে তোটা এমফ্যাসিসলি আনিও নি। কেন এরকম হলো আপনার কি মনে হয়? আমার এখন যা মনে হয় যে আমার এটা আমার নিজের জীবনের জন্য আমি দায়ী। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে সর্বপ্রথম কথা হলো যে ফার্স্ট টাইম যে মেয়েটা থেকে আমি খুব কষ্ট পাইছি, আমার টার্নিং পয়েন্ট ওখান থেকেই,
যে মানে তখন আমি নিজেটা নিজেই করছি, আমি নিজের ভালো নিজে কখনোই চাইনি। আমি সবসময় চাইছি যে আমার নিজের জীবনে কীভাবে ধ্বংস করি, আমি সেই কাজগুলোই করছি যেগুলো আমি অনেক কথাই আমি বলি নেই, যেগুলো সংক্ষেপে মানে কথাগুলো সারছি। আমি অনৈতিক মেয়েদের সাথে বিভিন্ন মেয়েদের সাথেও মানে লিপ্ত ছিলাম, আর বিয়ে 3টেই করছিলাম, আর এভাবে অনেক মেয়ের সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে। তো এই ভুলগুলো যারা করে তাদেরকে কিছু বলতে চান? এই ভুলগুলো যারা করে তাদের কাছে আমি আর একটাই কথা, যে আসলে কোনো মানুষের পাল্লায় পড়ে এবং কোনো মেয়ের উপরে জিত করে এবং ফ্যামিলির কারোর উপরে জিত করে কেউ যেন কখনো অন্তত এই ভুলগুলো না করে। যে ভুলে আজকে আমি এমন এক পর্যায়ে আছি, আমি নিজেই আমি আমার নাই আজকে আমার ফ্যামিলিটা আমি ঠিকমতো চালাইতে পারতেছি না, আমার কাজে খুব কষ্ট হইতেছে। যে এখন আমি ভাবতেছি যে আমার সেই সন্তানগুলো বড় হইতেছে, এই সন্তান আমার এক সময় তারা কি পরিচয় বড় হবে, তারা যখন বড় হয়ে হয়তো টুকটাক আশেপাশের লোকের দেখে থেকে জানবে যে আমার বাবা এরকম ছিল, তখন তারা কি বলবে। আমার মেয়েটা আমার বিয়ে দিতে হবে, আমি সেই টেনশন আমি এখন করি, কিন্তু এখন টেনশন করলে আমার কোনো কিছু করার থাকে না। আমার ভাইদের কাছে আমি কখনো আমার ভাইদের ওই সম্পর্ক নষ্ট হওয়ার পর যখন আমার ভাইদের ফ্যামিলি থেকে আলাদা হয়ে যায়, আমার ভাই বলেন, আমার মা বলেন, কখনো আমাকে বলে নাই যে বাবা তুই ভালো হয়ে চলবি কি না, তুই একটু প্রয়োজনে তোরা একটু সহযোগিতা করি। আর আমার লাইফে আমি যে কটা চাকরি নিয়েছি, যে কটা কাজ করছি, আমার ফ্যামিলি আমার রক্তের কেউ আমাকে উপকার করেনি। আমি তো তখন খারাপ ছিলাম না, খারাপ তো আমি পরে হয়েছি, আমাকে কেউ উপকার করার চেষ্টা করে নাই, আর আমি কারো কাছ থেকে উপকার পাইনি। আমি পাইছি সাধারণ মানুষ থেকে, আমার অন্য সব মানুষ আমাকে উপকার করছে, কিন্তু আমার নিজস্ব লোক আমাকে উপকার করেনি। আপনার গল্পটা থেকে সহজ সরলভাবে যদি একটা জিনিসই বলি, সেটা হচ্ছে বিয়ে জিনিসটা নিয়ে আসলে ছেলে খেলা করা উচিত না। এবং আপনার ভুলের মাত্রাটা অনেক বেশি, এই কারণে আপনার ফার্স্ট ওয়াইফকে আরেকটা বিয়ে করে ফেলেছে পরে? না, সে আমার অপেক্ষায় আছে, এখনো অপেক্ষায় আছে। তার মানে আপনার দরজা এখনো ভালো আছে। জি, একটা ভালো দরজা আপনার খোলা আছে। আমি জানি না আপনার জন্য ভবিষ্যৎ কী হবে, তবে অপরচুনিটি এখনো আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে জুয়া, এটা এমন একটা জিনিস, এটা যে কী পরিমাণ মানুষকে শেষ করে দিতে পারে সেটার অনেক বড় উদাহরণ সিক্রেটসে অনেকবার এসছে। জি।